নমস্কার সবাইকে। নিউ পাবলিকেশনস আয়োজিত আজকের এই বিতর্ক সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যারা বক্তা হিসাবে পেয়েছি তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে পরিচিত, বিশেষভাবে পরিচিত। তাদের আলাদা করে পরিচিতি প্রদানের কোনো মানে হয় না। তবুও অনুষ্ঠানের নিয়ম রক্ষার্থে একবার আমি একটু নাম এবং প্রতিষ্ঠানের কথাটা একটু বলতে চাই। আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তপোধীর ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন উপাচার্য আসাম বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র এই প্রাতিষ্ঠানিক বিষয়টা দিয়ে ওনাকে বাঁধা যায় না, উনি বৃত্তের বাইরে। ওনার জ্ঞান প্রজ্ঞা আমরা ছুঁতে পারি না, আমাদের ধরার সীমার বাইরে। আমাদের মধ্যে আছেন জয়দীপ ঘোষ, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ। জয়দীপ দাস সম্পর্কে একটা কথাই আমার মনে হয় যে একজন ভালো শিক্ষক হতে গেলে বা একজন ভালো শিক্ষকের নমুনা হিসেবেই আমি জয়দীপ দার নাম এবং খ্যাতি শুনেছি। ছাত্র সমাজে জয়দীপ দার খ্যাতি সবার কাছেই জানা। ঋতম মুখোপাধ্যায়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তার সুতীক্ষ্ণ মতামত, চিন্তনশৈলী, তার লেখালেখি নিরন্তর এবং দীর্ঘকাল ধরে তার বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ আমাদেরকে ভাবায়, আমাদেরকে মুগ্ধ করে। অন্যদিকে আছেন ডক্টর সুমিতা চ্যাটার্জি, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আমরা যারা সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য লাভ করেছি, যার সান্নিধ্য পেয়েছি, আমরা জানি ক্লাসরুমের বাইরে যে একটা বিস্তৃত পাঠ্যক্রম রয়েছে, সেটা কত বিষয় ভাবে, কত নানা রকম ভাবে আমরা আলাপ আলোচনা করতে পারি, কত একটা বিষয়কে কিভাবে দেখতে পারি। সাহিত্যের পাঠ তো শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই পাঠ আমরা তার কাছ থেকে পেয়েছি। আমার পক্ষে আর বেশি কথা এনাদের সম্পর্কে বলা সম্ভব নয়, এটা ধৃষ্টতাই। আজকের এই বিষয় নির্বাচনের একটা গল্প আছে, সেই গল্পটা দিয়ে আমরা শুরু করতে চাই। 2009 সালে যখন প্রেসিডেন্সি কলেজে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম তুলেছিলাম এবং যথারীতি যেদিন অ্যাডমিশন টেস্ট আমরা দিতে গেলাম, সেদিন যে প্রশ্নপত্র করা হয়েছিল সেই প্রশ্নে একটি চমৎকার প্রশ্ন ছিল। অনেক কঠিন কঠিন প্রশ্নের মধ্যে একটি সহজ প্রশ্ন ছিল যে আজকের বাংলা তারিখটি লিখুন। এটা দেখেই মনে হলো বা এই তো পেরে যাবো, আজকের তারিখ। তারপর মাথা চুলকেও ঠিক করতে পারলাম না যে ইংরেজি তারিখটা তো জানি, কিন্তু বাংলার তারিখটা কত। হয়ে গেল 2009 থেকে 2021, প্রায় 12 বছর আগে একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে গিয়ে এই উপলব্ধি হয়েছিল যে এমনও প্রশ্ন হয়, এই প্রশ্নও করা হয় বাংলার অ্যাডমিশন টেস্টে যে আজকের বাংলা তারিখটি লিখুন। তখন সেই শিক্ষাটা কিন্তু পেয়েছিলাম। তারপরে ছোটখাটো যত ইন্টারভিউ হয়েছে, কিছু দেখে যাই না যাই, অন্তত বাংলা তারিখটা দেখে যেতাম। হঠাৎ করে কেউ যদি জিজ্ঞেস করেন যে আজকের বাংলা তারিখটা কত, বলতে পারবে? এ তো গেল বিদ্যায়তনিক চর্চার কথা। আমরা বাঙালিরা পয়লা বৈশাখে অনেক প্রোগ্রাম করলাম, অনুষ্ঠান করলাম, অনলাইনে করলাম, অফলাইনে করলাম। সারা বাংলা বহির্বাংলা সব জায়গাতে পয়লা বৈশাখ মহা সমারোহে পালিত হলো। এরপরে 25শে বৈশাখ আসছে, তাতে তো আমরা কেউ ছাড়বো না। আমাদের যেখানে যত সভা সমিতি অনুষ্ঠান, এখন থেকেই তার প্রস্তুতি চলছে। 22শে শ্রাবণ, সেটাও মহা ধুমধামে পালিত হবে। অর্থাৎ আমার যেটা ব্যক্তিগত অভিমত যে পুরো বাংলা বছর বা বাংলার যে ক্যালেন্ডার, তার মধ্যে তিনটে তারিখ আমরা কখনোই ভুলতে পারবো না: পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ। আমার একইভাবে মনে হয় যে কেন একটা বাঙালি, একটা জাতি, একটা প্রদেশে, একটা ক্যালেন্ডার, একটা বঙ্গাব্দে শুধুমাত্র তিনটে দিন, সেই তিনটে দিন দিয়ে বাঙালি প্রকাশ করবে নিজেকে। সেই নিয়েই আজকের এই বিষয়টা ঠিক করা হয়েছে। বৈশাখ এলে মনে পড়ে শুধু বাংলা মাসের কথা, বছরের বাকি দিনগুলো ইংরেজিতেই থাক গাথা। আমরা পক্ষে এবং বিপক্ষে ভাগ করে নিয়েছি। পক্ষে বলবেন ঋতম মুখোপাধ্যায়, সুমিতা চ্যাটার্জি; বিপক্ষে বলবেন জয়দীপ ঘোষ, তপোধীর ভট্টাচার্য। আমরা অনুষ্ঠান শুরু করব ঋতম মুখোপাধ্যায়কে দিয়ে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। আমরা তার এই পক্ষের মতামত শুনে নেব। নমস্কার। আজকের এই আলোচনা সভা বেশ আকর্ষণীয় আমার মনে হয়েছে যখন বীরেশ্বর বলল। আমি সাধারণত বিতর্ক সভায় অংশগ্রহণ করি না, সেরকম অভিজ্ঞতা নেই যে বিতর্ক সভায় এই মত দ্বিমত, কারণ সেই বিভিন্ন রকম লাইভ অনুষ্ঠান দেখি তো, রাজনৈতিক বিতর্ক যেগুলো হয় সেই প্রচন্ড ঝগড়া লেগে যায়। বিতর্ক সভায় আমি দেখেছি যে বিতর্কের প্রতিযোগিতা যেটা হতো ছোটবেলায়। আর এখানে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন, একজন আমার শিক্ষক তুল্য, যার বই পড়ে সাহিত্য তত্ত্ব সম্পর্কে প্রথম আগ্রহী হয়েছি, তিনি সে খুব ভালোভাবেই জানেন, তাকে প্রচুর ফোন করে জ্বালাতন করেছি। অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, যিনি বাংলা ভাষায় প্রতীচ্যের সাহিত্য তত্ত্বকে জনপ্রিয় করেছেন। আছেন সুমিতাদি। সুমিতাদির সঙ্গে পরিচয়টা বাবার সূত্রে, অনেকটা বাবার কাছে শুনেছি, বীরেশ্বরদের কাছে শুনেছি নামটা, ওর সঙ্গে চাক্ষুষ আলাপ কখনো হয়নি।
জয়দীপ দার তো আমার সেই অর্থে অগ্রজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওর সঙ্গে একটা একটা অনুষ্ঠানে ছিলাম প্রেসিডেন্সিতে, ছাত্রছাত্রীরা বিশ্বায়ন সাহিত্য নিয়ে জয়দীপ দার সঙ্গে, আর এমনি তো আলাপ আছেই। মানে আজকে যে বিষয়টা বীরেশ্বর আমাকে বলেছিল, মানে সেই অর্থে বাঙালিয়ানা আমরা হারিয়ে ফেলছি, যার সারমর্ম যে বৈশাখ মাস, পয়লা বৈশাখ, 25শে বৈশাখ আমাদেরকে বাঙালি করে তোলে, কিন্তু সারা বছর আমরা কিন্তু ইংরেজি মাস, ইংরেজি হালচাল, ইংরেজি কথাবার্তা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি। আমাকে বলেছে ও পক্ষে বলার জন্য। এখন যুক্তি দিয়ে দেখতে গেলে আমার মনে হয় কম বেশি আমরা কিন্তু এইরকম অভ্যাস করে ফেলেছি প্রায়। নববর্ষ, শুভ নববর্ষ, আমি দুটো ক্ষেত্রেই বলি, ইংরেজিতেও বলি, বাংলাতেও বলি। যদিও আমাদের একটা হ্যাপি নিউ ইয়ার, একটা কিন্তু শুভ নববর্ষ। অথবা আমি যখন ছোটবেলায় আমাদের বাড়িতে যখন প্রথম টেলিফোন আসে, তখন আমি ফোন তুলেই বলতাম হ্যাঁ বলছি। বাড়িতে বাবা আমি দুজনেই বলতাম। তো একবার কোন একটা দুষ্টু ছেলে ফোন রং নাম্বার বা কিছু করে, ও কাকু হ্যাঁ বলছি বলবেন না, হ্যালো বলতে হয়, কথা বলছি বলবেন না, ওটা আবার কি শুনতে খারাপ লাগে। তো তখন কিন্তু ওই ছোটবেলায় যে ব্যাপারটা ছিল যে বাবা বাংলার অধ্যাপক, আমি তখন স্কুলের ছাত্র, তো ফলে ওই কথায় বার্তার মধ্যে দিয়ে একটু বাঙালিয়ানা দেখানোর একটা প্রচেষ্টা, এবং বাংলা ভাষাকে ভালোবাসি সেটা দেখানো। কিন্তু এমন তো নয় যে প্রতি মুহূর্তে আমরা সব কথাই বাংলায় বলতে অভ্যস্ত, এই যে বিদ্যালয় বলতে গিয়ে আমি স্কুল বলে ফেললাম। মানে বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলা, একটা দেখবেন এফএম এ অনুষ্ঠান হয় যে একটাও বাংলা শব্দ মাঝখানে ইংরেজি শব্দ বলা যাবে না, তাহলেই পুরস্কারটা জেতে যাবে। উদয় নীলাঞ্জনের সঙ্গে একটা অনুষ্ঠান হয় এফএম এ। তো সেই রকম ব্যাপার আর কি, বলতে গেলে চলে আসি। মানে এটা আমাদের এক ধরনের ত্রুটি বলা উচিত। স্কুলে পড়ার সময় একটা প্রবন্ধ পড়েছিলাম, একটা অংশ বিশেষ, সেটা হচ্ছে সত্যেন বসুর লেখা, যে একজন শিক্ষক যিনি হবেন বা শিক্ষকের বৃত্তি যিনি গ্রহণ করবেন, তার প্রধান দায়িত্ব মনের সমস্ত ভাব কি করে বাংলা ভাষায় প্রকাশ করা যায়। মনে প্রাণে কথা আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস এবং বাস্তবের ভূমি সবসময় এক করে উঠতে পারি না। আমি নিজে তার জন্য ক্ষমা প্রার্থী। একজন বাংলার অধ্যাপক হিসেবে, বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র হিসেবে, লেখক হিসেবে কোথাও যেন একটা দীনতা আছে, যে কোথাও না কোথাও এই ইংরেজির যে চক্র, সেটাকে আমাদের মেনে নিতে হয় কাজের সুবিধার্থে। এমনকি যখন বিশ্ববিদ্যালয়ের কোনো চিঠি লিখতে হচ্ছে, সেই চিঠিটা বাংলায় কখনো কখনো লিখেছি, কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজি চাওয়া হয়েছে, এবং ইংরেজিতে লিখলে সহজে ব্যাপারটা কাজটা হবে, এবং এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হয়েছে যে সবকিছুই বাংলায় লিখলে একটা অসুবিধে। বাংলাদেশের মধ্যে যে বাংলার ভাষার প্রতি দায়বদ্ধতা, এবং ওখানে রাষ্ট্র ভাষাই হয়ে উঠেছে বাংলা, কাজের ভাষাও বাংলা, এটা আমাদের এখানে হয়ে ওঠেনি। এবং আরো একটা সমস্যা, যে এই প্রেসিডেন্সির অ্যাডমিশন টেস্টের কথা বীরেশ্বর তুললো, যে ও যে টেস্ট পরীক্ষাটা দিয়েছিল আমাদের সময়, সেই অ্যাডমিশন টেস্ট, আবার ইংরেজি বলে ফেললাম, প্রবেশিকা পরীক্ষা বলা উচিত। তা সেই প্রবেশিকা পরীক্ষায় আমাদের সময় অন্যরকম প্রশ্ন এসেছিল, বাংলা 5 তারিখ আসেনি। তো এটা খুব একটা সাধারণ ব্যাপার, সাধারণ একটা মানে ঘটনা, যে এটা একটা বলা যেতে পারে খুব প্রচলিত হয়ে গিয়েছিল, যে বিভিন্ন একটা ইন্টারভিউ নাকি জিজ্ঞেস করা হয়েছিল, বা বিভিন্ন ইন্টারভিউ নাকি কোথাও কোথাও জিজ্ঞেস করা হয় যে বাংলা তারিখটা আজকে কত বলো তো। এখন আমরা বাংলা সাহিত্যের ছাত্র বই, বা শুধু ছাত্র হলেই তো চলবে না, বাঙালিয়ানাটা আমার ভিতরে কতটা আছে, সেটা আমি ইংরেজির ছাত্র হই, আমি বিজ্ঞানের ছাত্র হই, বা বাণিজ্যের হই না কেন, বাঙালিয়ানাটা একটা অন্তর্গত ব্যাপার। যে সেটা আমি লন্ডনে থেকেও বাঙালি থাকতে পারি। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা বিদেশে থেকেও তাদের বাঙালিয়ানার বিন্দুমাত্র কমতি নেই। যেমন সদ্য প্রয়াত কবি অলোক রঞ্জন দাশগুপ্ত সারা জীবন প্রায় কাটিয়ে দিলেন, শেষের দিন জীবনটা প্রায় জার্মানিতে, কিন্তু তার বাঙালিয়ানায় কোনো কমতি ছিল না, তার পোশাকে, আশাকে, কথায়, আচরণে কোথাও তাকে মনে হয়নি তিনি বিলেত ফেরত একজন মানুষ। কিংবা এই সময় একজন কবি আমাদের থেকে বড়, অলোকেশ দত্ত রায়, মার্কিন প্রবাসী বিজ্ঞানী, তিনিও যখন কলকাতায় আসেন তার বাঙালিয়ানার আমি কমতি দেখি। ফলে বাঙালিয়ানা বজায় রাখতে হলে বাঙালিয়ানা বজায় রাখা যায়। তো আমরা যখন বাংলায় থাকি, সেক্ষেত্রে আমাদের মধ্যে যখন কোথাও, যেটাকে তত্ত্বের ভাষায় আমরা বলবো ঔপনিবেশিকতার শিকড় আমাদের মধ্যে, যে না একটু ইংরেজিটা একটু কম জানলে বোধহয় আমি হীনমন্য হয়ে যাব, আমাদের একটা হীনমন্যতা কাজ করে। আমাদের ইংরেজি ভাষা, ইংরেজি
সাহিত্য সম্পর্কে একটা দুর্বলতা তো আছেই স্বাভাবিকভাবে, সেটা তো না হয় সাহিত্যের খাতিরে আছে, কিন্তু ওই ইংরেজির জানি বা ইংরেজির চলে আসা, এর মধ্যে অনেক সময় বাহাদুরি চলে আসে, যে আমি এই কথাটা আমি ইংরেজিটাও জানি। এই বাহাদুরি দেখানোটার মধ্যে দিয়ে অনেক সময় বাঙালিত্বকে আমরা হারাই। এবং এই যে বৈশাখের মধ্যে আমরা যে বাঙালিত্বকে খুঁজি আমাদের পোশাকে আশাকে কথায় বার্তায়, আমরা দৈনন্দিন জীবনে সেটা তো মেনে চলতে পারি না। এবং এটা পক্ষে একটা যুক্তি আছে, কারণ আমি পক্ষেই বলছি যে আমরা তো বিশ্ব নাগরিক। এখনকার দিনে গ্লোবাল ভিলেজ শব্দটা ব্যবহার করা হচ্ছে, যার বাংলা করা হয় ভুবন গ্রাম। তা সেই গ্লোবাল ভিলেজের নাগরিক আমরা, তো সেই গ্লোবাল ভিলেজ বা ভুবন গ্রামে থেকে আমাদের মধ্যে সমস্ত দেশের সভ্যতা, সমস্ত দেশের সংস্কৃতির সঙ্গে একটা সমন্বয়, ইংরেজি ভাষায় সিনথেসিসের ফলে আমাদের নিজস্ব একটা চরিত্র গড়ে উঠেছে। যে সেই বাঙালি চরিত্র যদি একটা বৈশ্বিক চরিত্র পায়, তাতে ক্ষতি কি? পোশাকে আশাকে আমরা যেটা সুবিধেজনক সেটা গ্রহণ করেছি, আমরা প্যান্ট শার্ট নিয়েছি, তার মানে আমরা পাজামা পাঞ্জাবিকে বা ধুতি পাঞ্জাবিকে বিসর্জন দিয়েছি এমন নয়। এই সব মিলিয়ে একটা সমন্বয় সাধনের মধ্যে দিয়ে যদি আমরা চলি, এটা সমন্বয়। কারণ ভাষা ও সাহিত্যের ক্ষেত্রেও তো আমরা সেই দেবে আর নেবে মিলাবে মিলিবে সেই রাবীন্দ্রিক আদর্শে বিশ্বাস করি, যে বাংলা ভাষাকে ভালোভাবে চর্চা করতে হলে সেই বিদ্যাসাগরের ত্রিভাষা নীতি, যারা এখন ইদানিং বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে খুবই চর্চা হয়েছে, যেটা তিনি প্রস্তাব আকারে পাঠিয়েছিলেন শিক্ষা দপ্তরের কাছে, যে ইংরেজি এবং সংস্কৃত ভালো করে শিখলে তবেই একটা আলোকপ্রাপ্ত বাংলা সাহিত্যের বা বাংলা ভাষা শিক্ষিত শ্রেণী গড়ে উঠবে, যারা বাংলা সাহিত্য সংস্কৃতিকে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে পারবে। এবং লক্ষণীয় বিষয়, বিদ্যাসাগর সেখানে কিন্তু হিন্দি ভাষাকে খুব গুরুত্ব দেন। ইদানিংকালে হিন্দির আগ্রাসন বা হিন্দি ভাষার অতিরিক্ত প্রাবল্য, যেটাকে বলা যায় প্রাবল্য বা অতিরিক্ত গুরুত্ব, সেখানে এই প্রসঙ্গটা বারবার উঠে আসছে। বিদ্যাসাগর বাংলা ভাষার উন্নতির জন্য সংস্কৃত ইংরেজির উপর ভরসা রেখেছিলেন, বা একটা বিদেশি ভাষা একটা আমাদের ঐতিহ্যের অন্তর্গত বা ধ্রুপদী ভাষা, তিনি কিন্তু সমকালীন হিন্দি ভাষাকে ততখানি গুরুত্ব দেননি, যদিও তার একটা অনুবাদ পাওয়া যায় বেতাল পচ্চিসি থেকে, তিনি অনুবাদ করেছিলেন। তা সেখানে এই যে একাধিক ভাষা ও সংস্কৃতি থেকে বাংলা ভাষা গ্রহণ করবে প্রয়োজন মতো এবং তারপর সে আধুনিক হয়ে উঠবে, এটা ঠিক। এটার পক্ষেই আমি কথা বলবো যে হ্যাঁ, সবকিছুকে গ্রহণ করবে। তো গ্রহণ করতে গেলে যেটা হয়েছে, যেটা ওই যে গ্রহণ করতে গেলে আমরা এক ধরনের অনুকরণ প্রিয়তার শিকার হয়ে গেছি। আমরা এক ধরনের সারা বছর ওই যেটা বললাম, ওর যেটা বীরেশ্বর বলল যে প্রথমে আমাদের মনে পড়ে না আজকে চৈত্র মাসের কোন তারিখ, আজকে জ্যৈষ্ঠের কোন তারিখ, আমাদের একেবারেই খেয়াল করে না। এবং ওই খবরের কাগজ ঘেঁটে আমরা দেখে নিই যে কোন আজকের আনন্দবাজার বা আজকাল কি বর্তমান কোন কাগজে কোন তারিখটা দেওয়া হয়েছে বা এই সময় কি তারিখ দিয়েছে। এই সংকটটা আমাদের আছে। আমরা বঙ্গাব্দ ওই ঢুকলো, নতুন বছর এলো এই অবধি, এবং সেটাও অনেক সময় খেয়াল থাকে না। আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করি বাংলা কোন মাসটা চলছে মনে রাখার, অর্থাৎ এটা বৈশাখ না জ্যৈষ্ঠ না চৈত্র নাকি ফাল্গুন, সেটা মোটামুটি সচেতন থাকি। এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে থেকে সেটা সাধারণত পয়লা ফাল্গুন হয়, আমার কাছে এটা ফাল্গুনের দিন হিসেবেই অনেকটা গুরুত্ব পায়, যে ফাল্গুন সেই রোমান্টিক একটা আবহ, মধুমাস যেটাকে সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, সেই মধুমাস বা সেই আমাদের রবীন্দ্রনাথের যে অসংখ্য ফাল্গুনী গান, দেখা পেলেম ফাল্গুনে, সেগুলোই মনে পড়ে আমার। তো সেটা তো না হয় আমার ব্যক্তিগত একটা ভাবনা, ব্যক্তিগত একটা প্রয়াস। আমি বাংলায় মেসেজ লেখার চেষ্টা করি। আমার ফেসবুক প্রোফাইলে বা আমার মোবাইলের সবকিছু সেটিংস যাকে বলে, সেগুলো আমি বাংলায় রাখার চেষ্টা করি। কিন্তু সেটা তো একক প্রয়াস। কিন্তু এইটা সার্বিকভাবে যে বঙ্গের প্রয়াস, একেবারেই নয়। এবং আমরা যারা ছাত্রছাত্রীদের নিয়ে নিত্য কারবার আমাদের, তাদের মধ্যে তো আমি প্রায়শই লক্ষ্য করি যে হ্যাঁ, পোশাকে আশাকে হয়তো কোনো নির্দিষ্ট দিন, কোনো নির্দিষ্ট উৎসব, সে বসন্ত হোক, বৈশাখী হোক, বাঙালিয়ানা থাকে। কিন্তু কথায়, বার্তায়, আচারে, আচরণে একেবারে খাঁটি কথা, যে বৈশাখ এলে মনে পড়ে বাংলা মাসের কথা, বাকি সারা বছর ইংরেজি আনা বা ইংরেজিতেই আমরা অভ্যস্ত হয়ে থাকি। এবং সেই ইংরেজি আনা বা ইংরেজি সাহিত্য চর্চা, ইংরেজি সংস্কৃতিকে গ্রহণ করা বিন্দুমাত্র আপত্তির কারণ নেই। কারণ ইদানিং কালে আমার সঙ্গে বেশ কিছু ব্যক্তির বা বেশ কিছু গোষ্ঠীর একটা মতবিরোধ হয়েছিল, যে ইদানিং কালে একটু লক্ষ্য করে অনেকেই দেখবেন যে জাতীয়তাবাদী আদর্শ বা স্বদেশ চেতনা এইসব নিয়ে একটু তর্ক বিতর্ক চলছে, সেটা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে। তা আমি সেক্ষেত্রে বলেছিলাম যে বাংলা ভাষা এবং সাহিত্যের অগ্রগতি ঘটাতে হলে সে বিদ্যাসাগরের সময় থেকেই আমরা জানি
যে পাশ্চাত্যের কাছে আমাদের ঋণ অশেষ। কোনো বিদেশি সাহিত্য চর্চাকে অস্বীকার করতে আমরা পারি না। আমাদের দেশে সব ছিল, আমরা হচ্ছে একেবারে স্বয়ংভূ, আমাদের সাহিত্য এগিয়ে যেত, আমরা যা ছিলাম একেবারে অসামান্য, এটা বলার মধ্যে একদম কুপমন্ডু কথা। যে বাংলা ভাষা ও সাহিত্যকে প্রতি মুহূর্তে ঋণ স্বীকার করতে হয়। তারপরেও তার নিজস্বতা আছে, নিজস্ব চলন আছে, নিজস্ব যেটা বললাম দেওয়া আর নেওয়া, দুইয়ের মধ্যে দিয়ে সে এগিয়েছে। সেটা আমাদের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ হন, বা উত্তরকালের জীবনানন্দ, বা এখানের অলোক রঞ্জন, শঙ্খ ঘোষ, বা তারও উত্তরকালের সাহিত্যিক। তা এখন এই যে ঋণ স্বীকার, সেটা করে আমাদের চলা এক জিনিস, যে আমরা বাংলা সাহিত্যকে গ্রহণ করলাম, এবং তারপর কিন্তু যেটা আমি অনুকরণ প্রিয়তা যেটাকে বলা হচ্ছে, সে ঠাট্টা করে হনুকরণ বলা হয়, এবং যেটাকে নিয়ে এই যে কলোনিয়ালিজম, অ্যান্টি কলোনিয়ালিজম, পোস্ট কলোনিয়ালিজমের তত্ত্ব স্যার অসম্ভব এই বিষয় নিয়ে চর্চা করেছেন ভালোভাবে। তো সেখানে এই যে একটা নিজের স্বদেশ চেতনাকে ভুলে যাওয়া, তারপরে অনুকরণ করতে শেখা, এবং তারপর আবার উপলব্ধি করা, ওই যে মাতৃভাষার উপেক্ষণী পূর্ণ মণিজালে মধুসূদনের মতো সেই অ্যান্টি কলোনিয়ালিজম থেকে পোস্ট কলোনিয়াল ধারা, এবং সেখানে বিশ্বের নাগরিক হয়েও আমার স্বদেশী চেতনার দ্বারা যে ইংরেজিকে আমি ব্যবহার করব বটে, ইংরেজিকে আমি আমার স্বদেশী আনায় ঢেলে ব্যবহার করবো, অর্থাৎ ইন্ডিয়ান ইংলিশ গড়ে তুলবো, এই প্রবণতাটাও কিন্তু এখন দেখা দিয়েছে। সুতরাং এই যে বৈশাখ এবং ইংরেজি নববর্ষ, অর্থাৎ বাঙালিয়ানা এবং ইংরেজিয়ানা, এ দুয়ের যে এই দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে আমরা যারা বাঙালিয়ানার পক্ষে যদি কথা বলতে যাই, আমাদের গায়ের আগে একটা স্টিকার সেটা দেওয়া হয়, তার নাম হচ্ছে বং, এবং সেটাও খুব বিকৃত, বাঙালিয়ানাকে বং কালচার বলে ব্যঙ্গ করা। একটা সিনেমাও হয়েছে, অনেকেই জানেন তো, বং কানেকশন। তা সেই বং বলে ঠাট্টা করা, এইটা কিন্তু এখনকার মোটামুটি ভাবে আমাদের বাঙালিদেরই, সেই বলা হয় না, অনেক একসঙ্গে অনেক বাঙালি এসে হাজির হলে তারা নিজেদেরই দোষ খুঁজতে শুরু করে বা ত্রুটি ধরতে শুরু করে, এটা আমাদের বা একদম আত্মঘাতী একটা প্রচেষ্টা, যে ও বড্ড বেশি বং। আমাকে তো শুনতেই হয় মাঝে মাঝে যে কথায় আচার আচরণে বাঙালিয়ানা দেখানোর চেষ্টা করে। এই প্রবণতাটা খুব ক্ষতিকর। বিশ্বায়নের সঙ্গে যুক্ত হয়ে থাকা মানে, ভুবন গ্রামের বাসিন্দা হয়ে থাকা মানে নিজস্বতাকে বিসর্জন দেওয়া নয়, নিজস্বতার সঙ্গে তুমি আত্মীকরণ করে নাও পাশ্চাত্য বা প্রাচ্যের অন্যান্য প্রভাব এবং সংস্কৃতিকে। এবং ভাষা নিয়ে তো এই চন্দ্রিলের সেই বিখ্যাত কথা আমরা শুনতেই পাই, যে কেন কি, কিংবা জিলিপি না বলে আমরা জেলেবি, বা সিঙ্গারা না বলে সামোসা, এই যে এগুলো আমরা হিন্দি বলয়ের সংস্কৃতিকে আয়ত্ত করেছি, ইংরেজি তো অনেকদিন ধরেই আয়ত্ত করেছি। আর এই অপূর্ব দত্তে সে ছড়া তো সবাই জানে, বেঙ্গলিটা স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। এবং শেষ কথা যেটা বলবার, যে একজন বাংলা ভাষার অধ্যাপক এবং আমি একটি 3 বছরের পুত্র সন্তানের বাবা, মানে আমার ছেলেকে আমি যখন পড়াতে যাব, আমি কোন মাধ্যমে পড়ানো বেছে নেব, এবং খুব দুঃখের সঙ্গে জানাতে হবে, আমি কিন্তু ইংরেজি মাধ্যমেই তাকে পড়াতে চাই। এর প্রথম এবং প্রধান কারণ, যে বাংলা মাধ্যমে সে বাংলা ভীষণ ভালো জানে, খুব চমৎকার গুছিয়ে গুছিয়ে বাংলা বলে, কিন্তু ওই সমস্যাটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট। তো আমার নিজের মনে আছে, আমি যখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, তখন তো কলেজ, আমি দুটো অ্যাডমিশন টেস্ট বা প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলাম, একটা বাংলায় একটা ইংরেজিতে। এবং যখন উচ্চ মাধ্যমিকে মোটামুটি একটা ভালো ফল করেছিলাম, তখন আমার একটা ভাবনা ছিল আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করবো, এরকম একটা ভাবনার মধ্যে ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলা নিয়েই পড়েছিলাম, কারণ বাংলাটা আমার টানটা বেশি, এবং এর জন্য অনেক সংকট সহ্য করতে হয়েছে, কারণ বাবাও বাংলার, ছেলেও বাংলার, ফলে শত্রুর তালিকা সীমাহীন ভাবে বেড়ে গিয়েছিল। তো আমার ছেলের জীবনে সেই ঘটনা ঘটুক আমি কখনো চাই না। তা সেখানে আমি একটা জিনিস দেখেছিলাম, যে আমি যখন ইংরেজিতে কোনো কিছু লিখছি এবং বাংলাতে একটা প্রশ্নের উত্তর লিখছি, সহজাতভাবেই বাংলায় যে জিনিসটা আমার সহজাত হচ্ছে, ইংরেজিতে কোথাও একটা নির্মাণ হয়ে উঠছে, কারণ আমি ইংরেজি মাধ্যমে পড়িনি, আমি ইতিহাস ভূগোল বাংলা মাধ্যমেই পড়েছি। এবং তখন অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন পরবর্তীকালে মাস্টারমশাইদের কাছে জানতে চেয়েছিলাম, যেন প্রথম তালিকায় আমার নাম নেই, সবই তো ইংরেজি মাধ্যমের ছাত্রদের নাম, বাংলা মাধ্যমকে নেওয়া হয়নি। না, তুমি বাংলা মাধ্যমের ছাত্র, তোমার ইংরেজিটা এমনি ভালো, কিন্তু ওই যে একটু মানে বাঙালি বাঙালি গন্ধ আছে, মানে ইংরেজির যে ইংরেজি আনা, সেইটা তোমার মধ্যে আসেনি। তো খুব আহত হয়েছিলাম, যে সত্যি তো আমি ইংরেজি কি ভুল লিখি না, ভুল তো ইংরেজি না, তুমি ভুল লেখো না, কিন্তু ওই ঠিক ফ্লেভারটা আসছে না, ইংরেজি মাধ্যমের ফ্লেভারটা আসছে না, কারণ তুমি ইংরেজিতে অন্য বিষয়গুলো, তুমি ইংরেজিটা শুধু মানে ইংরেজি ভাষাটাই শুধু ইংরেজিতে পড়েছো, ইংরেজি ভাষা সাহিত্যটা, তার বাইরে কিছু পড়ো। পরবর্তীকালে আয়ত্ত করে হয়তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু সেই যে যেটাকে বলে ফ্লেভার, ফলে আমার তখন মনে হয় যে আমার পুত্র যখন পরবর্তীকালে পড়বে, সে অন্তত বাংলা তো এমনি সে খুব ভালো জানবে, সে ইংরেজির ফ্লেভারটা অন্তত আয়ত্ত করুক, ইংরেজি মাধ্যমে অন্য বিষয়গুলো পড়ে, বাংলা বাদ দিয়ে।
তাহলে এটাকে যদি কেউ আমার সীমাবদ্ধতা বলেন যে একজন বাংলার অধ্যাপক হয়ে তুমি কেন ইংরেজি মাধ্যমকে বেছে নিচ্ছ, সেক্ষেত্রে ওই যুক্তিটা আমার পক্ষে আছে। এটুকুই আমার দিক থেকে আজকে বলবার কথা। নমস্কার। ধন্যবাদ রিতম দাকে। রিতম দার যে বিষয়টা আমার মধ্যে এলো, সেই বিষয়টা আমি এবারের যে দেশ সংখ্যা 17 এপ্রিল যেটা প্রকাশিত হয়েছে, দেখবেন রেখেছো বাঙালি করে, এইরকম একটা বাঙালিয়ানা, বাঙালিত্ব কিসে থাকে, এই বিষয়টাই নির্বাচন করা হয়েছে এবারের দেশ পত্রিকায়। সেখানে এক ঝলক একটা প্রথম যে প্রবন্ধটা ছিল সেটা হিন্দুল ভট্টাচার্যের বিশু পাগলের অচলায়তন বলে। ওইখানটায় এই কথাটা যেটা রিতম দা বলার চেষ্টা করছিলেন, যে বিশ্ব বলতে অনেকে ঘরের মধ্যে বিশ্ব বোঝে, আবার অনেকে বিশ্ব বলতে বাইরের মধ্যে গৃহ, সেটাকে বিশ্ব বোঝে। অর্থাৎ কোনো একটা ভৌগোলিক প্রদেশে আমি রয়েছি বলেই শুধুমাত্র আমার সেই সাংস্কৃতিক চেতনা, ভাষাগত একাত্মবোধ থাকবে, সেই প্রদেশের বাইরে রয়েছি বলে সেই বিশ্ববোধ, সেই আঞ্চলিকতাকে উত্তীর্ণ হতে পারবে না, এরকমটা নয়। সেই একই কথার সুর আমরা রিতমদার কাছে পেলাম, এবং এটা খুবই সত্যি কথা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত সর্বত্রই তো ইংরেজি ভাষার এবং ইংরেজি ডেট, যে সাল তারিখ নিয়ে কথা হচ্ছে, সেটারই তো রমরমা। কতগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা বাংলা মাধ্যমের স্কুল কলেজে তো সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই ইংরেজি সাল তারিখের উল্লেখ। কেবলমাত্র আমার মনে পড়ছে বিবাহের যখন কোনো ইনভাইটেশন কার্ড, বিয়ের কার্ড যখন ছাপানো হয়, সেখানে এখনো পর্যন্ত এই ধারাটা রয়েছে, বিয়ের তারিখে বাংলা তারিখ এবং ইংরেজি তারিখ দুটো পাশাপাশি দেওয়া হয়। যাই হোক, বিপক্ষে এবার আমরা শুনে নেব আমাদের সবার প্রণম্য প্রাজ্ঞজন তপোধীর ভট্টাচার্য মহাশয়ের কাছে তার কি অভিমত। আমাদের এই যে বিষয় আজকে, সেই বিষয়ের বিপক্ষে বলবেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য মহাশয়। মাইকটা যে অফ ছিল খেয়াল করিনি। তো ধন্যবাদ, এবং বিশেষ করে সবাই এখানে আমার নবীন প্রজন্মের প্রতিনিধি। আমি একেবারে শেষে বলতে চেয়েছিলাম যে যখন আমি জানলাম আজকের এই বেশ অন্য ধরনের অনুষ্ঠানের কথা, এটা যে একটা ওই বিতর্ক সম্পর্কে ওই রিতম শুরুতে যেটা বলেছে, আমি কিন্তু সে হয়তো ওই জায়গা থেকে বেরিয়ে এসছে, কিন্তু আমি আজও বিতর্ক সম্পর্কে খুব একটা খুশি না। মানে বিতর্ক বিষয়টাই আমার কাছে খুব গোলমেলে বলে মনে হয়, কারণ এখন আমি বাধ্যতামূলক ভাবে বিপক্ষ, কিন্তু আসলে এর কোনো মানে হয় না। আমি যা ভেবেছি ভাই, আমি তাই বলবো, আমার মতো করে বলার চেষ্টা করব। এটা পক্ষে দাঁড়াবে কি বিপক্ষে দাঁড়াবে এই বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না। এটা জয়দীপ আছে, সুমিতা আছে, রিতম আছে, ওরাই বিচার করবে। তো কথাটা হচ্ছে এই যে আমি খুব মনোযোগ দিয়ে রিতমের কথা শুনেছি, আর এরপরেও জয়দীপ এবং সুমিতার কথাও আমি কথা দিচ্ছি, আমি খুবই মনোযোগ দিয়ে আমি শুনবো, কারণ আমি শ্রোতা হিসেবে খারাপ না। তো প্রথমেই যে কথাটা বলিনি, যে রিতম কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ সংকটের দিকে আমাদের তর্জনী সংকেত করেছে, এবং আমরা যারা ওই বাঙালি নিয়ে, বাঙালিত্ব নিয়ে, বাঙালি না বাঙালিত্ব নিয়ে ভাবি, আমাদের ভাবনার মধ্যে রকম ফের আছে, কিন্তু হয়তো একটা বিষয়ে আমাদের ঐক্য আছে, যে সময়টা যে খুব গোলমেলে এবং আমাদের মধ্যে যে বিস্তর স্ববিরোধিতা, সবটার জন্য আমরা দায়ী না। এই রিতম বললো না তার 3 বছরের ছেলে আছে, তাকে কোন বিষয়ে কোন মাধ্যমে সে পড়াবে, এটাকে আমরা গুরুত্ব দিই। রিতম একজন দায়িত্ব সম্পন্ন বাবা হিসেবে সে ঠিক ভেবেছে। আমি আমার কথা বলতে পারি, আমরা যখন পড়াশোনা করেছি, আমি আমার যেখানে বাড়ি, যেখান থেকে আমি কথা বলছি, তার থেকে খুব কাছেই যে স্কুলে আমি পড়াশোনা করেছি, তখন ইংরেজি মাধ্যমে কিছু একটা হতে পারে এটা আমাদের ধারণাই ছিল না, সত্যি। কেননা আমি তো শিলচর শহরের মানুষ, যেখানে 19শে মে এই 1961 সালে 11 জন ভাষার জন্য প্রাণ দিয়েছে। এটা চিপ সেন্টিমেন্টালিটি বলে, একটু ইংরেজি বললাম রিতম, চিপ সেন্টিমেন্টালিটি বলে উড়িয়ে দেওয়া যায় হয়তো, কিন্তু এটা বাদ দিলে আমাদের কিছুই থাকে না, কিচ্ছু অবশিষ্ট থাকে। তো এবছর তো 60 বছর পূর্তি হচ্ছে, এবং আমি এই কারণে আমার বাঙালিয়ানার ব্যাপারটা, বাঙালিত্বের ব্যাপারটা আমার কাছে একটা সামগ্রিক বিষয়।
এটাকে সব জিনিসকে টুকরো করে আনা যাদের পদ্ধতি, তাদের পদ্ধতি থাক, আমি বিতর্কের মধ্যেও যাব না। আমি ওই যে বলেছি আমার অনুভবের কথা বলবো, এবং একটা সংকটের মুখোমুখি কিন্তু আমরা সবাই আছি। আমি জানি যে রিতম সম্পর্কে খানিকটা ধারণা আমার আছে, সে যখন ছাত্র ছিল তখন থেকেই আছে খানিকটা, এবং তার বাবাও আমার অত্যন্ত সুপরিচিত বন্ধুজন। তো কথা হচ্ছে যে আমি নিশ্চিত যে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মননে স্বরাজ প্রবন্ধর কথাটা যেমন রিতম জানে, তেমনি জয়দীপ এবং সুমিতারাও এ বিষয়ে অবহিত। আমি এই প্রবন্ধটা, আমার খুবই ছোট্ট প্রবন্ধ, প্রথমত ইংরেজিতে লেখা হয়েছিল আমরা জানি, পরে বাংলায় মননের স্বরাজ নামে বেরোয়। সেটা 30-এর দশকের গোড়ার দিকে বেরিয়েছিল, অথচ সেই এলিয়টের ভাষায় এটা কিন্তু ডেটেড হয়ে যায়নি আজও। আজকে আমরা যে আলোচনাটা করছি সেটা কোনো না কোনো ভাবে ওই মননে স্বরাজের বিষয়ের দিকে কিন্তু আমাদের নিয়ে যায়। আমরা কি চাইছি? আমি বাঙালি, আমার ভাষায় রবীন্দ্রনাথ, জীবনানন্দ ইত্যাদি ইত্যাদি আছেন, এবং আরো অনেক কথা আমরা বলতে পারি। এ বিষয়ে আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ, আমাদের গৌরবের অনেক জায়গা দিয়েছে। কিন্তু কথাটা তো শুধু অতীত নিয়ে বসে থাকার ব্যাপার না, আমার বর্তমানটা ঠিক কিরকম এটাকে তো শনাক্ত করতেই হয়। কথা প্রসঙ্গে রিতম একদম যথার্থভাবেই যে সব সময় উপস্থিত যে ঔপনিবেশিকতা সেটার কথা বলেছে। আমি এর মধ্যে যাবো না, কেন চলে গেলে একটা অন্যদিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমার পক্ষে এই মুহূর্তে জরুরি যে বিষয়টা আজকের আলোচনার জন্যও, এবং এই আলোচনার কথাটা যদি আমরা ভুলেও যাই, এই মুহূর্তে আমরা বাংলা ভাষায় যারা কথা বলি, আমি তো আসামের বাঙালি, আমার কাছে তো সংকটটা একেবারে প্রত্যক্ষ। আমি বলবো না যে পশ্চিমবঙ্গে এখনো সেটা প্রত্যক্ষ নয়, হয় আমার বিচারে প্রত্যক্ষ, হয়তো পশ্চিমবঙ্গের যারা আমার অগ্রজ এবং সমবয়সী এবং অনেক অনেক অনুজরা আছেন, বয়সের কারণেই অনুজের সংখ্যা বেশি থাকবে এখন, তো তারা সম্ভবত এ বিষয়ে সম্যক অবহিত নন। আমি কিন্তু কোনো অভিযোগের তর্জনী তুলছি না, এটা আশা করি এখানে যারা উপস্থিত সবাই জানেন যে ওই লেখাপড়ার জগতের বাইরেও বাধ্যতামূলক ভাবেই আমার জাতির সর্বনাশকে রুখতে গেলে পারবো না, হয়তো যে কাজগুলো করা দরকার আমি এটার সঙ্গে যুক্ত আছি। ফলে নানা ভাবে আমাদের বাঙালিয়ানার সংকট, বাঙালিত্বের সংকট, এবং আমরা যে আসলে নিজেদের অজান্তে আমাদের মননে স্বরাজ অর্জনের পথ থেকে বিচ্যুত হয়ে গেছি, সেটা বিষয়ে আমরা কেউ সচেতন না। যার ফলে, যেটা আমি ঔপনিবেশিকতা প্রসঙ্গে বলি, এটা নিয়ে তর্ক হতে পারে, আমি তর্ক চাই না এই মুহূর্তে, তার জন্য অন্য প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মটা ইংরেজি শব্দ, রিদম, কিছু করার নেই, এসে গেল তো তো যাই হোক, আমার বক্তব্যই হচ্ছে আসল। আমার সামান্য বিচারে এখন আমরা একটা অভ্যন্তরীণ উপনিবেশবাদের মধ্যে রয়েছি। একটা ঘটনা, কারণ আমি দূরে থাকলেও আমি বলা যায় প্রতি বেলার খবর রাখি পশ্চিমবঙ্গে কি হচ্ছে, এটা আমাকে রাখতেই হয়। এবং সেই জন্যে পশ্চিমবঙ্গ বলে নয়, বাঙালি বসতির মধ্যে বাংলাদেশ বাদ দিলে এটাই আমাদের প্রধানতম কেন্দ্র, সেই জন্য রাখতে হয়। কারণ অনেক কিছুর প্রভাব আমাদের উপর পড়ে, যা ইতিবাচক প্রভাব আমরা তত আত্মিকৃত করে নিতে পারি না, কিন্তু নেতিবাচক ব্যাপারটা খুব প্রবল ভাবে চলে আসে, এক ভারী দুর্ভাগ্যের কথা। তো আমরা যে অভ্যন্তরীণ উপনিবেশবাদের শিকার, এটা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখনো বুঝতে পারিনি। আমার বিচারে খাঁটি বাঙালির কোনো হিন্দু হয় না, মুসলমান হয় না। আজকের আলোচনায় এটা হয়তো প্রাসঙ্গিক না, আমার কাছে প্রাসঙ্গিক। আমি আজকে যদি মননে স্বরাজ অর্জন করতে হয়, কিসের নিরিখে আমি অর্জন করব, আমরা অর্জন করব, আমার অবস্থানটা কোথায়, এটা তো আগে নিরূপণ করতে হবে। কেননা কার কি অবস্থান, তার উপরই কিন্তু সত্যের স্বরূপ নির্ভর করে। তা আমার নিজের অবস্থান যে আসলে অভ্যন্তরীণ উপনিবেশ, এবং এটা এই জন্যে না যে আমরা দিল্লি ইন্দ্রপ্রস্থর দ্বারা শাসিত, বরং এই জন্যে যে হিন্দু হিন্দুস্তান
এই যে স্বৈরাচারী নীতি আজ আমাদের উপর পেয়ে বসেছে, এবং বর্তমানে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্রায় শেষ দুসরা মে তার একটা শোচনীয়তম একটা ইতিহাসের একটা বিপর্যয়কারী হয়তো মুহূর্তের একটা জায়গায় আমরা পৌঁছবো, হয়তো নাও না হলেই আমি খুশি হব। কিন্তু এটা প্রমাণ দেয় যে যারা বাঙালির চিরশত্রু, বাঙালি সত্তাকে ধ্বংস করা ছাড়া যাদের অন্য কোনো অভিপ্রায় নেই, বাঙালির একটা বড় অংশ আজকে তাদের লেজুর বৃত্তি প্রকাশ্যে করছে। আমাদের মধ্যে বিভীষণ এবং মির্জাফরদের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে এক জায়গায় বলেছিলাম বলে একজন চটে গেছিলেন আমারও, বললাম এখানে আমি আবার বলছি যে আমাদের ঘরে ঘরে এখন ওই যে ট্রয়ের যুদ্ধের কথা আমরা সবাই জানি, যে ট্রয় নগরীকে ধ্বংস করার জন্য গ্রিকরা চালাকি করে একটা কাঠের ঘোড়া তৈরি করে কি করেছিল, ট্রয়ের ঘোড়ার সংখ্যা আমাদের মধ্যে খুব বেশি। কেন? মননে স্বরাজটা কত গুরুত্বপূর্ণ আমরা বুঝি না। এটা ঠিক যে আজকের আলোচনায় আসা উচিত যে আমরা 25শে বৈশাখ বাংলা তারিখ জানি, আমরা 11ই জ্যৈষ্ঠ জানি, কিন্তু এই যে আমি 19শে মের কথা বললাম সেটা কত ফাল্গুন যদি জিজ্ঞেস করতে হয় আমি জানি, কিন্তু হঠাৎ করে কিন্তু কেউ তার উত্তর দিতে পারবে না। অথচ মজা হচ্ছে যে 19শে মে 11 জন শহীদ হয়েছিলেন, যার 60 বছর পূর্তি হচ্ছে এবছর, মাত্রই কয়েকদিন বাকি। তো এটা কিন্তু তারা বাংলা ভাষাকে বিপন্নতা থেকে এবং অসমীয়া আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য করেছিলেন। বাঙালির তো সর্বত্র শত্রু, তার ডাঙায় বাঘ, তার জলে কুমির। যারা আসামে আছেন তারা অসমীয়া আধিপত্যবাদের দ্বারা কিভাবে কোণঠাসা এটা বলার জায়গা এটা না। আজকে আমি তো একটা অখণ্ড অবিভাজ্য বাঙালি আনা বা বাঙালি সত্তাকে যদি আমরা চিনে নিতে চাই, তাহলে নিজের বিপদ সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি এবং আমরা চোখ থাকতেও যদি জেগে ঘুমোই, তাহলে আমাদের বাঁচাবেটাকে। আজকে যে সংকটের কথা আমাদের এই রিতম বলল, এটা ঠিক, বাবা হিসেবে সে ঠিকই কাজ করেছে হয়তো, যে তার ছেলে যে পড়াশোনা করবে একটা জানালা খুলে যাবে। আমরা ইংরেজির মাধ্যমে আমরা যারা পড়াশোনা করিনি, এই যে বললাম তো আমরা যখন পড়াশোনা করেছি, আমি প্রবেশিকা পরীক্ষায়, আমি আর ইংরেজি নামটা বললাম না, যখন উত্তীর্ণ হই সেটা 1964 সাল। নিশ্চিতভাবেই আমার অনুজদের কারুরই বাবারও হয়তো জন্ম হয়নি তখন। তো সেই 1964 সালে আমি ওই প্রবেশিকা পরীক্ষা পাশ করি, এবং আমি তো গোটাটাই বাংলা মাধ্যমে পড়েছি। কিন্তু রিতমের মতোই আমি বলবো যে ইংরেজি পড়ে বুঝতে পারি না এরকম তো মনে হয় না, কারণ আমার যেটা দুর্নাম সর্বত্র, আমি কঠিন কঠিন সব বই লিখি, তো এইগুলো পাই কোথায়? এগুলো তো ইংরেজির মাধ্যমেই পড়তে হয়, এটা তো আর গল্প বই না। আমাকে পড়তে হয় বিভিন্ন রকম, যেহেতু ফরাসি জার্মান জানি না, এটা একজন গড়পড়তা বাঙালি, আমি ইংরেজিটা সামান্য একটু একটু পড়তে পারি। আমার বক্তব্য হচ্ছে যে বাংলা মাধ্যমে পড়লে কিন্তু ইংরেজি বই পড়া যাবে না, বা ইংরেজির মাধ্যমে ইউরোপীয় বা ইউরোপের বাইরের যেমন লাতিন আমেরিকা, আফ্রিকা, এ সমস্ত দেশের যে সমস্ত বিদ্যা সম্পত্তি, বিদ্যাবৃত্ত আমি বলি, সেই বিদ্যাবৃত্ত আমাদের জন্য তৈরি হচ্ছে, তার ধারে কাছে আমরা পৌঁছতে পারবো না। কেননা আমার অপরাধ, আমি বাংলায় পড়াশোনা করেছি, এটা কিন্তু ঠিক না। আর আমি নিজেও একটু দেশের বাইরে গেছি, যেখানে ইংরেজি না জানলে একটু অসুবিধেই হতো, কিন্তু কোথায় আমার তো কোনো অসুবিধে হয়নি। এখানে আমি করছি বটে, কিন্তু এখানে আমির কথা না, এখানে আমি একজন কেউ না। এইখানে আমি একটা আসলে কথাটা বোঝাবার জন্য বলছি, মানে মাধ্যমের উপর কিছু নির্ভর করে না। মাধ্যমের ইংরেজি মাধ্যমে যারা পড়ে তারা প্রথমেই কয়েক কদম এগিয়ে থাকে, এ কথায় আমি বিশ্বাস করি না। এটা বলতে গেলে আরো কথা বলতে হবে, কথাটা অন্যদিকে বাঁকাচোরা পথে চলে যাবে। আজকের আলোচনাটা অনেক সিরিয়াস আলোচনা, অনেক গম্ভীর আলোচনা, সেখানে আমি ওই সমস্ত বাঁকা পথে যেতে চাই না। কেননা আজকে আমি আমার স্কুল থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত যত বছরে আমার একটানা শিক্ষকতা, সেটা শুনলে হয়তো সুমিতারা আটকে উঠবে, 46.5 বছর।
এবং আমি কত প্রজন্ম যে দেখেছি, আমি যে এক প্রজন্মকে পড়িয়েছি তাদের পরের ছেলে মেয়েদেরও পড়িয়েছি, তাদের বিবর্তনটা আমি দেখেছি। তাদের মধ্যে ইংরেজি মাধ্যম একটা বিশেষ সময়ের পরে শিলচর শহরে, বা যখন আমি শিলচরের বাইরে ছিলাম দীর্ঘ 10 বছর, সে সময় তো দেখেছি ইংরেজি মাধ্যমে পড়লে তারা হয়তো সপ্রতিভ ভাবে ইংরেজি কথা বলতে পারে, কিন্তু তার মানে এই না, কেউ গ্যারান্টি দিতে পারে না যে এটা তাদের মধ্যে গভীরতা আপনা থেকেই এসে গেছে। আর কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের যে মননে স্বরাজের কথা বলছিলাম, সেটাই অর্জিত হয়েছে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। মননে স্বরাজের তাৎপর্য আজকে আমাদের সবাইকে বুঝতেই হবে। আজকে পয়লা বৈশাখ এলে আমরা একটু নড়ে চড়ে বসি, ঠিক। আমাদের মনে পড়ে যায় যে ও আজকে তো নববর্ষ। আমরা তো অনেক সময় গুড়ায় গলত করি, এখনো করে চলেছি। আমাদের নববর্ষ, আমরা সূর্য, রবীন্দ্রনাথের ভাষা ব্যবহার করে বলি সূর্য সনাত একটি দেশ আমাদের, সেইখানে আমরা মানে নবরবি কিরণে উদ্দীপিত হয়ে উঠছি প্রতি মুহূর্ত। তাই আমাদের নববর্ষ কিন্তু ইংরেজি কেতায় রাত 12টায় 1 মিনিটে শুরু হয় না, এটা ভোরের বেলাতেই শুরু হয়। আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর বলেই আমরা কিন্তু নববর্ষ উৎসব উদযাপন করতে পারি। এই নববর্ষ উদযাপন করতেও কিন্তু আমরা খেয়াল রাখি না। বাঙালির মতো আত্মঘাতী আমি নীরজ চৌধুরীর কথা জানি, আমি এর মধ্যে ঢুকছি না, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একদম পড়াশোনার অভিজ্ঞতা না, সেটা আলাদা। একেবারে মাঠে কাজ করা একজন মানুষ, সাধারণত সচরাচর অধ্যাপকরা যেটা করেন না, বিশেষ করে উপাচার্য যারা হন, কারুরকে কটাক্ষ করছি না, 1-2 জন ব্যতিক্রম নিশ্চয়ই আছেন, তারা কিন্তু আমার মতন এত বেশি মাঠে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে, তাদের যে সুখ দুঃখের সঙ্গে মিলেমিশে, তাদের যন্ত্রণার সঙ্গে এক হয়ে কিন্তু দেখেন না, দেখার সুযোগ পান না, হয়তো ইচ্ছে থাকে কিন্তু পান না। আমি সেই অভিজ্ঞতার একটা সামর্থ্য হয়তো বা খানিকটা অর্জন করেছি, সেইখান থেকেই আমি বলতে পারি যে আমাদের জীবন থেকেই যে বাঙালিত্ব বিসর্জন দিয়েছে, সেটা কেবল বাংলা মাধ্যমের উপর নির্ভরশীল না, সবকিছুর মধ্যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। আমরা যেসব পরিবারে মানুষ হই, তারা যেভাবে বৈষয়িক চিন্তায় বাস্তব বুঝে, তাদের দোষ দিচ্ছি না, কাউকে দোষ দেওয়ারও প্রশ্ন নেই আজকে, যেভাবে তারা বড় হয়ে ওঠেন এবং আমাদের বড় করে তুলতে চান, আমরাও সেভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে বড় করে তুলতে চাই, জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের বোধহয় গোড়ায় গলদ হয়ে গেছে। পৃথিবীতে আমি একবার সোভিয়েত রাশিয়া তখন ছিল, আমি গেছিলাম, সেইখানে 1.5 মাস ছিলাম, আমি বেশ কয়েকটা নগরে আমি ছিলাম। সেইখানে ইংরেজিটাই আমার একমাত্র সম্বল, কিন্তু আমি দেখেছি ইংরেজি জানাটা সব কাজ হচ্ছে না, এটা পর্যাপ্ত নয়। কেননা ওদের জাতীয়তা শব্দটা একটু উচ্চারণ করেছে, যদিও কথাটা আর বাড়ায়নি, জাতীয়তা শব্দটা আজকে গালাগালের পর্যায়ে পরিণত হয়ে গেছে কারোর কাছে। আমরা যারা নিজেদের একটু সপ্রতিভ এবং কি বলবো বুদ্ধিজীবী বলে মনে করি, আমরা মনে করি জাতীয়তা হওয়াটা বোধহয় গালাগাল, আন্তর্জাতিক হওয়াটাই বোধহয় ঠিক। আমি ভাই বেশি কিছু বুঝি না, আমি এটুকুই বলি, যে নিজের মাকে ভালোবাসে না, সে কখনো মাসিকেও ভালোবাসতে পারে না। যে খাঁটি বাঙালি নয়, সে কখনো খাঁটি মানুষ হতে পারে না, সে কখনো খাঁটি অর্থে আন্তর্জাতিকও হতে পারে না। নিজের জায়গাকে সুস্থির করার জন্য যা যা করা দরকার, তার মধ্যে প্রধানতম হচ্ছে এই মননে স্বরাজ, নিজেকে চেনা, আত্মানং বৃদ্ধি, নিজেকে চেনা। আমরা কি নিজেরা নিজেদের চিনতে চেষ্টা করেছি? আমাদের ছেলেবেলা থেকেই আমাদের দোআঁশলা, হাঁস ঝাড়ু, এই কথাগুলো আমাদের কাছে খুব পরিচিত, সুকুমার রায়ের সুবাদে বকৎসব তৈরির আমাদের চেষ্টা হয়। ফলে আমরা ইংরেজি আনাও ভালো করে শিখি না, কারণ ইংরেজিতে সপ্রতিভভাবে একটানা কথা বলতে পারলেই কিন্তু এটা মানে এই না যে সে শেক্সপিয়ার পরে বুঝবে, সে জন ড্রাইডেন পরে বুঝবে, সে টি.এস. এলিয়টের কবিতা আমাকে বুঝিয়ে দিতে পারবে আমি যদি বুঝতে চাই তার কাছে। সুতরাং কথাটা কিন্তু অন্যত্র, ইংরেজিও একটা মাধ্যম মাত্র, অথচ আমরা তাকে মাধ্যম না ভেবে ওই একটু স্বভাব দোষে চলে আসে একটু কিছু কিছু কথা। যেমন বদ্রিলালের সঙ্গে একবার তর্ক হয়েছিল, বদ্রিলালের সঙ্গে তর্ক হয়েছিল একজনের, সেইখানে কথাটা হয়েছিল
যে মিডিয়ামটাই হয়ে গেছে আমাদের কাছে মেসেজ, অর্থাৎ আমরা বাংলা মাধ্যম না ইংরেজি মাধ্যম এই তর্কের মধ্যে গিয়ে এই মিডিয়ামকেই আমরা সর্বা করে তুলেছি। আমরা ভুলে গেছি যে মিডিয়াম অর্থাৎ কিনা মাধ্যম মানে মাধ্যমিক, কোথাও পৌঁছানোর জন্য বিদ্যাবত্তার দিকে, জীবনের তাৎপর্য বুঝার দিকে। কারণ আমাদের জীবন মানে কি, যে যার মতো করে আমরা একটা তাৎপর্য অভিমুখী যাত্রায় আছি। যদি তাই হয় তাহলে আমার বাঙালিত্ব কিসের জন্য? বাঙালিত্ব মানে তো অন্যদের নস্যাৎ করা না। আমি নিজে নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজে নিজের জায়গায় স্থিতধী হব, এর মানে তো এই না আমি অন্যদের প্রত্যাখ্যান করছি। এই সমস্ত অতি সরলীকরণ জানি না কে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ফলে হয়েছে কি, যে আজকে সবচেয়ে বেশি দুর্ভাগা যদি কোনো জাতি থাকে তা আমরা বাঙালি। কারণ সবচেয়ে আগে আমরা বাঙালিত্বকে ভোলার চেষ্টা করি। এই জন্য খুব দুর্ভাগ্যজনক যেটা রিতম বলল কথা প্রসঙ্গে, যে আজকে বাঙালিদের মধ্যে যদি কেউ বাংলায় কথা বলে তাদের বং বলা হয়। কোনো তামিল যদি এরকম করে, আমি জানি আমি এটা একটা 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 কি বলবো, একটা ফর্মাল প্ল্যাটফর্ম, তবু আমি সেইখানে বলছি, তাহলে তার চামড়াটা তুলে নিয়ে ডুগডুগি বাজাবে অন্যরা। তার জন্য অন্য বিচারের দরকার নেই। না, আমাদের মধ্যে এসব করে পার পেয়ে যায় শুধু না, বাঙালিরাই আবার সেই ঠাট্টা বিদ্রোহে অংশ নেয়। আমরা কি মানুষ? আমার তো নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে আমরা কি মানুষ? বাঙালি হওয়া দূরে থাক, আমরা কি মানুষ হতে পেরেছি? যে আমার নিজের স্বজাতির প্রতি যদি কোন রকম কেউ ঠাট্টাচ্ছলে উপদ্রব করে, অন্যায় ভাবে যদি আমাদের যে আহত করে, আর আমরা তার সঙ্গে আমরা হাসি ঠাট্টায় যোগ দিই, আমরা কি বুঝতে পেরেছি আমার ঘরের দোরে আগুন লেগে গেছে? আমরা কি বুঝেছি এই মুহূর্তে 2021 সালের আজকে এই মে মাসের আমরা যে 18 তারিখে আমরা বসে আছি, নাকি এপ্রিলের গোলমাল লেগে গেছে আমারই নিজেরই। আচ্ছা, যাই হোক, আমরা বসে আছি, আমরা একটা জতুগৃহে বসে আছি, আমাদের আমরা চূড়াবালির উপর দাঁড়িয়ে আছি, আমাদের নিজ ঘরে পরবাসী করে দেওয়ার জন্য সব আয়োজন। যারা পিশাচ এবং দানব আমাদের কাছে সেলাম পায় আজকে এই খোদ বাংলায়, এই রবীন্দ্রনাথের বাংলায়, এই বিবেকানন্দের বাংলায়, এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলায়, জীবনানন্দের বাংলায়, এর পর লজ্জায় আমরা মরমে মরে যাই না? তাই প্রশ্নটা হচ্ছে এই, যে আমাদের ফিরে পেতে হবে নিজেদের। আজকের এই আলোচনা পক্ষে গেছি কি বিপক্ষে গেছি আমি জানি না, আমি যা অনুভব করি ভাই আমি সেটাই বললাম। কারণ এই যন্ত্রণা আমি প্রতি মুহূর্তে অনুভব করি এই জন্যে যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমাদের সবার থেকে বয়সে অনেক বড় তো আমি, সেই জন্যে তোমরা যা দেখতে পাচ্ছ না হয়তো আমি একটু বেশি দেখতে পাচ্ছি। আমি অত্যন্ত অত্যন্ত বিচলিত বোধ করছি, আশঙ্কিত বোধ করছি যে আমরা হয়তো একটা সবাই মিলে একটা সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছি। আর হেমলিনের সেই পুরনো বাঁশির গল্প আমরা সবাই জানি। আজকে হেমলিন কারা? দানব এবং পিশাচ যারা যারা আজকে রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ, তাদের বাঁশি হিন্দুত্বের বাঁশি, তাদের বাঁশি আরো অনেক রকম বাঁশি, সেই বাঁশি দিয়ে আমাদের বিভ্রান্ত করছে। আর আমরা সেই বিভ্রান্তির পেছনে যাচ্ছি নিজেকে না খুঁজে। আগে নিজেকে তো খুঁজে নিতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আজকের এই আলোচনাটা যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় আমাদের উৎসের দিকে। আমরা যে অববাহিকা দিয়ে আজকে এই 2021 সালের এক বিভ্রান্তিকর মননে স্বরাজবিহীন এক পরিস্থিতিতে পৌঁছেছি, সেখান থেকে উদ্ধার তা কারা করতে পারে? এই রিতম, জয়দীপ, সুমিতা রাই করতে পারে। আমরা চুপচাপ বসে থাকবো দেখবো তা না, কিন্তু এই জন্য শুধু বিতর্কের জন্য বিতর্কে এই বিষয়ে অন্তত আমি করতে পারলাম না বলে আমি দুঃখিত। পরে যদি আর কিছু মনে হয় আমি বলবো, কারণ আমি শুধু একা বলে গেলে তো হবে না, জয়দীপের কথা শুনতে হবে, আমাদের সুমিতার কথাও শুনতে হবে। ধন্যবাদ আপাতত সবাই। স্যারের বক্তব্য আমাদের কাছে সবার প্রণিধানযোগ্য। সেই স্যার যেটা বললেন আমাদেরকে শুধু বিতর্কের বিষয় হিসাবে নয়, জীবনে এটাকে প্রয়োগ করা, জীবনের ক্ষেত্রে এটাকে ভেবে দেখার সময় চলে এসছে। এটা অস্বীকার করার জায়গা নেই যে এবারের যে নির্বাচন একেবারে বঙ্গ রাজনীতি, এই রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক পালাবদলের অপেক্ষায় নয়, এই রাজনীতির যে ফল প্রকাশ হবে, এই রাজনীতির ময়দানে যে যুদ্ধ লেগেছে
সেখানে বাঙালি বনাম অবাঙালির একটা বড় জায়গা রয়েছে। কেন বলতে হবে বাংলা নিজের মেয়েকে চায়? কেন বলতে হবে আমি বাঙালি? কেন আমার বাঙালিত্বকে জাহির করতে হবে? কেন রবীন্দ্রনাথের মতো করে আমাকে বলতে হবে? কেন রবীন্দ্রনাথ সাজতে হবে? মানুষ ছদ্মবেশ কখন ধারণ করে? যখন তার মধ্যে যে আসল পরিচয় থাকে সেটাকে চাপা দেওয়ার জন্য তাকে ছদ্মবেশ ধারণ করতে হয়। তাই স্যারের সাথে একেবারে সহমত। এই পশ্চিম বাংলায় এই ভোট রাজনীতি তুঙ্গে ভোটের যে উত্তাপ, সেটা করোনার উত্তাপকেও ছাপিয়ে গেছে। মানুষের জীবন মরণ আমাদেরকে আর এখন নাড়া দেয় না। হসপিটালে বেড নেই, দাহ করার মতো লোক নেই, শ্মশানে লাইন লেগে গেছে, মড়ক লেগে গেছে। তার মধ্যেও কিন্তু রাজনৈতিক উত্তাপ চরমে রয়েছে। এবং আমার এটা ব্যক্তিগত অভিমত যে এবারের রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে বাঙালি এবং অবাঙালি বাঙালিত্ব টিকিয়ে রাখার বিষয়টাও যেন মীমাংসা হয়ে যাবে। সেটা সময় বলবে কি হবে আর কি হবে না। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব প্রস্তাবের পক্ষে। ডক্টর সুমিতা চ্যাটার্জি, তিনি বলবেন প্রস্তাবের পক্ষে। নমস্কার। প্রথমেই স্যার রয়েছেন সভাপতি বাবু, আরিফান জারি বাবু আর বীরেশ্বর বলছেন আমার নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমি তো শুনলাম, শুনলাম আর সভাপতি বাবু শুনলাম। স্যারের বক্তব্য স্যারের হয়তো মনে হচ্ছে যে বাংলা সংস্কৃতি হারিয়ে যাবে একসময়। পক্ষে বা বিপক্ষে বলতে হবে বলে বলছি না, তবে আমার বিশ্বাস বাংলা সংস্কৃতি বা বাঙালিত্ব হারিয়ে যাবে না, হারিয়ে যেতে পারে না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। তো স্যার, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। আর এই যে আপনি হিন্দির কথা বললেন, এখানে আমি একটুখানি বলি যে আমি কিন্তু বাংলা মিডিয়ামেও পড়িনি, মানে মাধ্যম যেটা, আমি বাংলা মাধ্যমেও পড়িনি, ইংরেজি মাধ্যমে আমার পড়াশোনা। আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি, কারণ আমি বেনারসে প্রথম থেকেই আমি এখানে আমার জন্ম সবকিছুই। কিন্তু তারপরেও আমি দেখেছি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি, কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না। বাংলা মাধ্যম এখানে কোথাও নেই, বাংলা মাধ্যমে সম্পূর্ণ পড়াশোনা করা যায় এরকম ব্যবস্থা এখানে। আমি প্রবাসী, কিন্তু তারপরেও বলছি যে আমি কিন্তু মনে প্রাণে বাঙালি। এই যে বলছিল যে ফেসবুক প্রোফাইলের কথা, ফেসবুক প্রোফাইলেও আমার বাংলা নামে লেখা রয়েছে। তো আমার মনে হয় যে আমরা এরপরেও, মানে প্রবাসী থেকেও, শুধু আমি প্রবাসী, আমি কথাটা যেটা স্যার বললেন, আমি স্যারের কথাটা নিয়েই বলছি যে আমি বলতে এখানে শুধু আমি নয়, আমি বলতে এখানে আমি আমাদের যারা আমরা বাইরে রয়েছি, আমি তাদের সবার কথা বলছি। পক্ষে বলতে হবে বলে বলছি না, বলছি যে সমস্যার সম্মুখীন হয়তো সব থেকে বেশি আমি, এখানে যে আমরা চারজন বসে রয়েছি তাদের মধ্যে। কিন্তু তারপরেও আমি বা আমরা প্রচন্ড ভাবে আমরা আশাবাদী। আমরা চৈত্র সংক্রান্তি এখানে পালন করি, মানে আমি বলতে শুধু আমি এই যে জেনারেশন বেনারসে রয়েছি এমনটা নয়, আমার আগের 3-4 জেনারেশন আমরা, আমার কথার মধ্যে হয়তো দু একটা ইংরেজি কথা আসবে, যেটা স্বাভাবিকভাবে এসে যায়। এক মিনিট, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ বীরেশ্বর, বলো। একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক, আচ্ছা আমি অসুবিধা হচ্ছে। এক মিনিট, আমি হেডফোনটা একটু চেঞ্জ করি। মানে ইকো হবে মনে হয়। এখন শোনা যাচ্ছে? কথাগুলো কেমন কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, এবারে হয়তো একটু শোনা যাবে। ঠিক আছে, এবারে একটু কেউ বলতে
করতে হবে আমাকে। এবার একটু স্পষ্ট লাগছে। এখন ঠিক আছে আওয়াজ? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তার পরেও আমরা সেটার পরেও আমরা চৈত্র সংক্রান্তি পালন করি, মকর সংক্রান্তি পালন করি, 25শে বৈশাখ, পয়লা বৈশাখ। আমরা শুধু আমরা বলে না, সারা পৃথিবীতে সব জায়গাতেই পালিত হয়ে আসছে। কিন্তু আমরা দেখি যে আমাদের স্বাধীনতা দিবস বা আমি প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, এমনকি ভাষা দিবসটা পর্যন্ত আমরা কিন্তু ইংরেজি সালটাইপ করে পালন করি। স্যার যেটা বলছিলেন যে ভাষা প্রসঙ্গে, আমি সেখানেও বলছি যে ভাষা দিবস এখন এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে মানানো হয়, কিন্তু উদযাপন করা হয়, কিন্তু ভাষা দিবসটা আসলে বাংলা ভাষাকে কেন্দ্র করে শুরু হয়েছিল। সেখানেও আমরা ভাষা দিবসটাকেও কিন্তু আমরা ইংরেজি দিন হিসেবে পালন করি, শুধু এই কারণে। সুমিত্রা ম্যাডাম, কিছু শোনা যাচ্ছে না। ম্যাডাম, বলছি হেডফোনটা একেবারে সরিয়ে দিন তো, হেডফোন ছাড়াই বলুন। এইবারে শোনা যাবে? এইবারে শোনা যাবে কি? আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কি যাচ্ছে না। এটা এরকম কেন সমস্যা হচ্ছে? এক মিনিট, একটু আমি আমি বুঝতে পারছি না আমার নেটওয়ার্ক খারাপ না আমার হেডফোন খারাপ, আমি কিছুটাই কিছু বুঝতে পারছি না। হেডফোন তো আমার খারাপ হওয়ার কথা নয়। আমার যা বাবা, এবারে শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে কিনা একটুখানি বলতে হবে বীরেশ্বর। শোনা যাচ্ছে কিনা একটু না বলতে ম্যাম, হবে। কেটে যাচ্ছে। ম্যাম, কেটে যাচ্ছিল, এবার তো ঠিক আছে, মানে একবার শোনা যাচ্ছে এবারে পরিষ্কার, ঠিক আছে? তারপরক্ষণেই আবার সেই কড়কড় কড়কড় আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আমি এবার বলুন একটুখানি দেখি, এটাকে কাছে বাকিরা নিই কি শুনতে হেডফোনটা। পাচ্ছেন? এবারে বাকিরা শুনতে পাচ্ছেন সবাই? শোনা না গেলে একটু তো খালি খুব কমেন্টে সমস্যা। আমার লিখবেন, হেডফোন ঠিক আছে। তাহলে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। বাকিরা একটু বলবেন যে এখন শুনতে পাচ্ছেন। নেটওয়ার্ক ওই কখনো হ্যাঁ, খুব এবার দ্রুত, ক্লিয়ার, শোনা একজন যাচ্ছে কখনো কি খুব লিখেছেন। আস্তে এখন? আস্তে হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে আর কি। আচ্ছা, শুনতে ও পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো বলুন, এবার আমি অনেকটা যেটা শোনা যাচ্ছে। বলছিলাম যে আমাদের স্বাধীনতা দিবস বা আমরা ভাষা দিবসটার কথা নিয়ে আমি বলছিলাম যে ভাষা দিবসটাকে আমরা কিন্তু ইংরেজি সাল ধরেই আমরা পালন করছি। আমরা জানি যে কিছুদিন আগে পর্যন্ত আমরা বাঙালিরা জানতাম যে সূর্য উদয় থেকে আমাদের দিন শুরু হচ্ছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে বাংলা একাডেমি থেকে এরকম একটা নিয়ম হলো যে রাত্রি 12টা থেকে আমরা বাংলা দিন আমরা পালন করবো। তো এর মূলে আমরা যদি দেখি তো কোথাও না কোথাও প্রয়োজন আছে এই মানে বিশ্বায়ন, বা আমি বলবো যে যাকে রিতম একটু আগে রিতম বলছিল যে ভুবন গ্রাম, এই ভুবন গ্রামের বাসিন্দা আমাদের যদি হতে হয় তাহলে আমাদের প্রয়োজন আছে, অবশ্যই আমাদের প্রয়োজন আছে যে ম্যাম, আমরা আবার সারা কেটে বিশ্বের যাচ্ছে সঙ্গে তাল ম্যাম, মিলিয়ে যত। কথা আবার কেটে যাচ্ছে। আমি কিছু, আমার কাছে তো আর কোনো উপায় নেই, আমি বুঝতে পারছি না যে আচ্ছা, আমার আমরা সবটাই তাহলে ম্যাম ঠিক, কিন্তু এখন এখানে আমার। জয়দীপদার কথাটা একটু শুনি, একটু আচ্ছা আপনি ঠিক 5 আছে, মিনিট জয়দীপ পরে, মানে জয়দীপদার শুনে বলা নিন। হয়ে আমি গেলে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে সেটা ঠিক আমরা আছে দেখে ঠিক নিচ্ছি, আছে যদি ঠিক কোনো আছে। টেকনিক্যাল আচ্ছা প্রবলেম যেটা রয়েছে ওটাকে কাটিয়ে হ্যাঁ উঠতে হ্যাঁ পারি। হ্যাঁ, ঠিক এবার আছে আমরা ঠিক আছে ঠিক আছে। সরাসরি চলে যাব আমরা জয়দীপদার কাছে। জয়দীপদার বিপক্ষে বলার বিষয়, জয়দীপদা কি বলবেন সেটা আমরা সবাই অপেক্ষা করে আছি। জয়দীপদা, আপনি শুরু করুন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবে? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। হ্যাঁ, যান্ত্রিক একটুখানি গোলযোগ সেটা হয়েই থাকে, হতেই পারে। সেটা আশা করি যারা দেখছেন ইউটিউবে বা পরে দেখবেন তারা নিশ্চয়ই এই জায়গাটায় আমাদের আহ, মার্জনা করে নেবেন। এটা একেবারেই অনিচ্ছাকৃত, বুঝতেই পারা যাচ্ছে। তো যাই হোক, আমি আমার কথা শুরু করি। প্রথমেই অধ্যাপক প্রীতম মুখোপাধ্যায় আমার অনুজ, আমার ভাতৃপ্রতিম অধ্যাপক সুমিতা চ্যাটার্জি এবং আমার শিক্ষক তুল্য আচার্য তুল্য মানুষ অধ্যাপক তপোদীপ ভট্টাচার্য, তাদেরকে আমি আমার যথাযথ সম্ভাষণ জানাই, আমার প্রণাম জানাই। আহ এই বিতর্ক সভার যে মূল প্রস্তাব, বৈশাখ মাসেই কেবলমাত্র বাংলার কথা মনে পড়ে এবং বাকি দিনগুলো ইংরেজিতে ইত্যাদি, সেই প্রস্তাবের যে পক্ষ বিপক্ষ, সেটা তার যে একদম বিভাজন বাইনারি, সেটা একটুখানি ঘেটে গেছে। সেটা সেটা ভালো হয়েছে, সেটা স্বস্তির। কেননা নিজের কথাটা সবসময় যে একেবারেই এই পক্ষেই বলতে চাই দাঁড়িয়ে, এরকম তো নয়। নিজের কথাটা বলা যাবে, মোটের ওপর আমি বিপক্ষেই বলবার চেষ্টা করব। এই যে প্রস্তাব, সেই প্রস্তাবে তো বাংলা মাস, ইংরাজি মাস, বাংলা বছর, ইংরাজি বছর ইত্যাদির কথা বলা আছে। নিশ্চয়ই যেরকম রিতম বললেন এবং স্যার তপোদীপ ভট্টাচার্য বললেন যে এটা নিশ্চয়ই শুধুমাত্রই বাংলা দিনক্ষণের সমস্যার কথা বলা হয়নি। নিশ্চয়ই বাঙালিত্ব, বাঙালিয়ানা, বাঙালি আইডেন্টিটি, বাঙালি হিসেবে আমার যে আত্মপরিচয়, এই বড় কথাটাই নিশ্চয়ই এখানে তর্কের মধ্যে আনতে চাওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমি আমার যে মত সেটা আমি বলবো। কিন্তু ওই মাস বা দিন বা বছরের কথাটা কেই যদি আমি ধরি, যদি আমার প্রেসিডেন্সির যে প্রশ্নটা, সেটা আমার খুব একটু জামাই ঠকানো প্রশ্ন বলে মনে হয়েছে। আমি প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র, ফলে এটা কোনো নিন্দে হিসেবে নেবেন না, কিন্তু আমার খুব জরুরি প্রশ্ন বলে মনে হয়নি ওটাকে। আহ, আহ, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওই মাস দিন বছরের প্রসঙ্গে আমি যে কথাটা বলে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আরবান মিডল ক্লাস যাদেরকে আমরা বলি, আমি যার অংশ, ফলে এর মধ্যে যদি কোনো সমালোচনা থাকে তাহলে সেটা মূলত আত্মসমালোচনা। সেটা হচ্ছে যে আমরা ঠিকই যে বাংলা সাল, বছর, মাস, দিনক্ষণ এগুলো মনে রাখি না বটে। কেন মনে রাখি না তার একটা কথা বলবার আমি চেষ্টা করব। কিন্তু আমার নিজের মনে হয় যে তার বাইরে যে বিপুল গ্রাম বাংলা পড়ে আছে, সেখানে কিন্তু এতখানি ভয়াবহ অবস্থা নয়। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে ঋতু পরিবর্তন, সেই ঋতু পরিবর্তনের সঙ্গে ওই গ্রাম বাংলার যোগাযোগটা এখনো খুব আন্তরিকভাবে রয়ে গেছে। আমার যোগাযোগ নেই, রয়ে গেছে। এবং ঋতু পরিবর্তনের সঙ্গে কিন্তু বাংলা মাসের, বাংলা সাল তারিখ, বাংলা দিনক্ষণের খুব আন্তরিক যোগাযোগ আছে। মানে আমি বলতে চাইছি যে যিনি বীজ পুঁতবেন তিনি জানেন যে এটা আষাঢ় মাস পড়ছে না শ্রাবণ মাস পড়ছে। যিনি ফসল তুলবেন তিনি জানেন যে কোন মাসে একটু বেশি জল লাগে, কোন মাসে এই ফসলটা তোলা হবে। ধরুন যে বিপুল পরিমাণে লোকজ সংস্কৃতি, হ্যাঁ, যেটা আমার জীবনে নেই, কিন্তু যে লোকায়ত সংস্কৃতি এখনো গ্রাম বাংলায় বেঁচে আছে বলেই আমি জানি এবং আমি বিশ্বাস করি। সেই মা ঠাকুমারা, সেই বাড়ির মানুষেরা কিন্তু জানেন যে ইতু পুজোটা কোন মাসে হবে। তিনি কিন্তু ওই অগাস্টের কত তারিখ বা সেপ্টেম্বরের কত তারিখ এই হিসেবে তিনি তার পুজো, পার্বণ, ব্রত, তার ফসল তোলা, ফসল কাটা তাকে মনে রাখেন না। তিনি জানেন যে ওই কলাই ষষ্ঠীর ব্রতটা কবে করতে হবে, তিনি জানেন যে মনসা পুজোটা কবে আছে, এবং সেটা তিনি বাংলা মাস ধরেই জানেন, বাংলা তারিখ ধরেই জানেন। ফলে আমার যে অজ্ঞানতা, আমি যে জানি না, আমার সেই অজ্ঞানতাটা আমি সমস্ত বাঙালির ওপর চাপিয়ে দিতে চাই না। এটা আমার প্রবলেম, কিন্তু সমস্ত বাঙালির এটা প্রবলেম বলে এখনো আমার মনে হয় না। ফলে বাংলা মাস এলে আহ, শুধু মানে শুধু পয়লা বৈশাখ আর 25শে বৈশাখ ছাড়া বাংলা মাসের কথা জানি না, এটা সব বাঙালির সমস্যা নয়। হ্যাঁ, এটা আমার মতো খানিকটা আহ উচ্চমন্য, হ্যাঁ, আহ বাঙালির সমস্যা। আহ সমস্ত বাঙালির সমস্যা হয়তো নয়। আহ বাঙালির এবার বাঙালি আনা, বাঙালি আইডেন্টিটি, আমার যে বাঙালি আত্মপরিচয়, সেটা নিয়ে আমি যদি দু একটা কথা বলি, আসলে সেটাই কথা বলবার কথা। নিশ্চয়ই সাল তারিখ বছর মাসটা বড় কথা নয়। সেই প্রসঙ্গে আমার যেটা বলবার কথা সেটা হচ্ছে যে এই কথাটা আমাদের ভুললে চলে না যে এই যে বাঙালি সংস্কৃতি, এই সংস্কৃতি আহ সংস্কৃতির ভিতরে, মানে আমি বলতে চাইছি যে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু তার একটা পরিবর্তন আছে। যে কোনো সংস্কৃতির একটা পরিবর্তন থাকে। মানে
এই আক্ষেপটার কোনো মানে নেই যে আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে বা 30 বছর আগে বাঙালি সংস্কৃতি যেখানে ছিল সেখানে আর নেই ইত্যাদি, সেরকম সেরকম থাকার কথাও না। কিংবা ভাষায় আমাদের অনেক ইংরেজি শব্দ ব্যবহার করতে হয়, এর জন্য কোনো আক্ষেপ থাকারও কথা না। আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই যে আমার ভাষায় আমি অনবরত অন্য ভাষার শব্দ ব্যবহার করি, কেননা এমন কোনো ভাষা নেই যে ভাষায় অন্য ভাষার শব্দ ব্যবহৃত হয় না। খুব গ্ল্যাডলি, হ্যাপিলি তারা অন্য ভাষার শব্দ ব্যবহার করেন। অক্সফোর্ডের যে ইংরেজি ডিকশনারি, সেখানে অসংখ্য অন্য ভাষার শব্দকে তারা প্রতিনিয়ত তাদের ভাষার মধ্যে গ্রহণ করে নিচ্ছেন। সেইভাবেই ভাষা সমৃদ্ধ হয়। আমারও অন্য ভাষার শব্দ ব্যবহার করতে আমার খুব একটা অস্বস্তি হয় না। অবশ্য যখন লিখি তখন বলাই বাহুল্য যে আহ, স- যথাসম্ভব বাংলা শব্দ ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু বলতে গেলে ইংরেজি শব্দ, এমনকি কখনো কখনো হিন্দি শব্দও চলে আসে। ফলে ভাষা একটা পরিবর্তনশীল আহ গতিশীল ভাষা না, সংস্কৃতি সংস্কৃতি একটা পরিবর্তনশীল গতিশীল একটা ব্যাপার। ফলে সেই বাঙালি সংস্কৃতি বদলাচ্ছে, নিশ্চয়ই বদলাচ্ছে, বিশেষ করে বিশ্বায়ন পরবর্তী যুগে, যেখানে অন্য সমস্ত আহ, মানে বিপুল পরিমাণে অন্য সংস্কৃতির সঙ্গে আদান প্রদান হচ্ছে। ফলে সেটা কিন্তু আমার মনে হয় না যে বাংলা সংস্কৃতি, মানে বাংলা সংস্কৃতি তার নিজের ভিতর থেকে তার একটা প্রতিবাদও জারি রেখেছে, এটা আমি বিশ্বাস করতে ভালোবাসি। এবং স্যার যেটা বললেন যে আভ্যন্তরীণ উপনিবেশ, এটা অত্যন্ত মানে এটা দ্বিমত হবার কোনো কিছুমাত্র অবকাশ নেই। আহ বিশেষ করে আহ উত্তর ভারতের মানে হিন্দি ভাষার কথা আমি বলতে পারি। হিন্দি ভাষা নিয়ে আমার কোনো বিরূপতা নেই। পৃথিবীর প্রত্যেকটা ভাষার আহ মতো একই সঙ্গে শ্রদ্ধা করি আমি হিন্দি ভাষাকে। কিন্তু এটাও ঠিক যে এক ধরনের উপনিবেশের অভিঘাত সেটা টের পাওয়া যায়। কিন্তু ওই যে আমি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি এর বিরুদ্ধে প্রতিবাদটাও, মানে প্রতিরোধটাও আমি টের পাই। মানে একেবারে বাঙালি তার সমস্ত সংস্কৃতির সত্তাকে বিসর্জন দিয়ে এটা প্রতিবাদহীন ভাবে মেনে নিচ্ছে তা নয়। মানে আহ করভা চৌথ কোনো কোনো বাঙালি এখনো পালন করতে পারে। আহ আহ, বিয়েতে সঙ্গীত আর গায়ে হলুদের বদলে হলদি, এটা কোনো কোনো কলকাতার কিছু আহ জাদুঘরে রাখার রাখার মতো বাঙালি আর মিউজিয়ামে রাখার মতো বাঙালি তারা এরকম এরকম করেন আজকাল শুনেছি। আহ, কিন্তু আহ, এটা সব সব নয়। হ্যাঁ, এর বাইরে আমার মনে হয় যে একটা বড় বাঙালি আছে যারা এইগুলোকে মানে অনেক বেশি করে তারা, আমি দেখেছি যে এখন যে কার্ড হয়, বাংলা বিয়ের কার্ড হয়, হ্যাঁ, সেখানে আমি দেখেছি যে কত রকম ভাবে নতুন নতুন করে তার বয়ান, তার সংস্কৃতির চিহ্ন সেই কার্ডে একদম বাংলা বাংলা ভাষায় বাংলা হরফে সেই চিহ্নগুলো আমি নিজে দেখেছি। আমার আমার আমি খুব নৈরাশ্যবাদী হতে চাইছি না এখনো পর্যন্ত। ওই ওই উপনিবেশের যে ওই আভ্যন্তরীণ উপনিবেশের যে কথাটা বললেন সেটাকে সম্পূর্ণরূপে স্বীকার করেও আমি খানিকটা খানিকটা আশাবাদী হয়ে থাকতে ভালোবাসি। এবং এটাও আমি মনে করি যে বাংলা, বিশেষ করে আমাদের যে সংস্কৃতির একটা মূল যে চিহ্ন, আমাদের যে ভাষা সাহিত্যের যে চর্চা, সেটাও আমি মনে করি যে কমে যাচ্ছে ধীরে ধীরে। এরকম নয় মানে বাংলা বই বিক্রি হয় না, বাংলা লিটল ম্যাগাজিন, বাংলা কবিতা, বাংলা কবি, বাংলা লেখক, তাদের কোথাও তো কমতি পড়েছে বলে আমার মনে হয় না। মানে একটা সময় আহ সবাই প্রচুর বাংলা ভাষা সাহিত্য পড়তো, আর এখন পড়ে না, এরকমও আমার পুরোটা মনে হয় না। আহ তাই বলে বিপদ যে নেই তা নয়, বিপদ প্রবল আছে। মানে সেটা স্যার আরো ভালো করে বোঝেন এবং আমাদের থেকে অনেক ভালো করে প্রত্যক্ষ সেই অভিজ্ঞতা তার আছে বলেই তিনি বারবার এটা সাবধান করেছেন। আমি সেই সাবধানতাটাকে মাথায় রেখেও, মানে শিরোধার্য করেও, ওই সাবধান থাকতে হবেই এটাকে শিরোধার্য করেও আমি খানিকটা আশাবাদী হতে প্রস্তুত। এই জন্য প্রস্তুত এই জন্য প্রস্তুত, আমি জাস্ট যে কথাটা বলতে চাই আসলে সেইটা হচ্ছে যে আমি মনে করি যে এই যে আভ্যন্তরীণ উপনিবেশ বা অন্য মানে অন্য ভাষা এবং সংস্কৃতির আমার বিরুদ্ধে, আমার ওপরে যে চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে আমি যদি আমার আভ্যন্তরীণ প্রতিরোধ তৈরি করতে চাই, তাহলে আমি কিভাবে সেই প্রতিরোধ তৈরি করব সেই নিয়ে আমি দু কথা বলছি। হয়তো বিতর্ক সভার থেকে একটু বেরিয়ে যাব, কিন্তু তবু আমি কথাটা বলতে চাই এই সুযোগে। সেটা হচ্ছে এই যে মানে তবেই কিন্তু এই
এই কথাগুলো বলবার মানে যে কেন আমরা বাংলা বাংলা মাস মনে রাখি না, কেন আমরা এই যে কথাগুলো, খানিকটা আমাদের অভিমান আছে যে কথাগুলোর মধ্যে, এই কথাগুলোর একটা উপশমের জায়গা হয়তো পাওয়া যাবে। সেটা হচ্ছে এই যে কোনো ভাষা বা কোনো সংস্কৃতি সেইটা না আসলে বেঁচে থাকে যদি আমাকে এইভাবে বলার অনুমতি দেওয়া হয় যে একটা টেবিলের 4টে পায়ার মতো করে। তার মধ্যে একটা পায়া হচ্ছে যে সেই ভাষা যে সাহিত্য সৃষ্টি করতে পারে, সেই ভাষায় যা লেখা হয়, যা সিনেমা হয়, চলচ্চিত্র, তার সংস্কৃতি। সংস্কৃতির পার্টটা না একটা পায়া, বাকি 3টে পায়া একটু অন্য। সেটা সংস্কৃতির বাইরে বেরিয়ে আমাদের দেখতে হবে, নইলে সংস্কৃতিটাকেও শেষ পর্যন্ত বাঁচানো যাবে না। এবং সেটা আমাদেরই, সেটা বহিঃশত্রুর আক্রমণ ওইভাবে নয়, সেটা আমাদেরই আসলে সেই জায়গাটাকে, ওই 4টে পায়াকে তৈরি করতে হবে, নইলে আমরা ওই লড়াইটা কখনো জিততে পারবো না। সেই 4টে পায়া মানে ভেবে দেখুন না যে ল্যাটিন, গ্রিক, সংস্কৃত কি অসামান্য সাহিত্য সৃষ্টি হয়েছে, সেই ভাষাগুলো শেষ পর্যন্ত আজকে কোথায় চলে গেল? হ্যাঁ, শুধু সাহিত্য সৃষ্টি করে, শুধু রবীন্দ্রনাথ দিয়ে, শুধু জীবনানন্দ দিয়ে, শুধু বিভূতিভূষণ দিয়ে সবটা হবে না। তাহলে কি লাগবে? আমার বিচারে, নিশ্চয়ই আরো অনেক কথা বলা যায়, কিন্তু আমার বিচারে প্রথম হচ্ছে যে আমার ভাষাকে এবং আমার সংস্কৃতিকে অর্থনৈতিকভাবে, অর্থনীতির ভাষা হয়ে উঠতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে আমি বলবো কাজের ভাষা। এবং তৃতীয় হচ্ছে যে 3 নম্বর পায়াটা, সেটা হচ্ছে জ্ঞান চর্চার ভাষা। আমরা কি এই 3টে পায়াকে আমরা নিজেদের মতো করে তৈরি করে তুলতে পেরেছি? ধরুন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, ধরুন প্যারিস স্টক এক্সচেঞ্জ, ধরুন রোমের স্টক এক্সচেঞ্জ, বার্লিনের স্টক এক্সচেঞ্জ। কোন ভাষায় সেই স্টক এক্সচেঞ্জে আলাপ আলোচনা হয়? কোন ভাষায় সংলাপ প্রতি সংলাপ হয়? হ্যাঁ, এটা কি ভাবা যায় যে প্যারিস স্টক এক্সচেঞ্জে ইংরেজিতে আদান প্রদান হচ্ছে, বিজনেস হচ্ছে? ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে বাংলা ভাষায় বিজনেস হচ্ছে। এইটা যেদিন আমরা সত্যি করে তুলতে পারবো, সেই দিন আসলে ওই আমাদের জোর বাড়বে, আমাদের লড়াইয়ের, প্রতিরোধের জোর বাড়বে। হ্যাঁ, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, বিভূতিভূষণ খুব জরুরি, আমাদের আত্মার সম্পদ তারা। কিন্তু লড়াইয়ের আর একটা হাতিয়ার হচ্ছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। আমি সিরিয়াসলি এটা মনে করি যে ওই প্রতিষ্ঠানটা যখন, যেদিন আমরা বাঙালিরা দখল করতে পারবো, সেই দিন আমরা লড়াইয়ের জোর পাবো। 2 নম্বর হচ্ছে কাজের ভাষা। বাংলা কি কাজের ভাষা হয়েছে? ব্যাংকিং সিস্টেম বলুন, ব্যাংকের ফর্ম, রেলওয়ের ফর্ম, বাংলা ভাষায় পরিষ্কার বিশুদ্ধ বানান ভুলহীন বাংলা ভাষায় সেই ফর্ম আছে। ধরুন আইন, আমি আইন বিশেষজ্ঞ নই, কিন্তু যে দলিল বা উকিলের যে সমস্ত চিঠিপত্র, বাংলা বয়ান আমরা মোটামুটি কম বেশি জানি, সেগুলো বাংলা বলুন তো? সেগুলো কিছু বোঝেন সে বাংলা? আমি তো কিছু বুঝি না। ওই বাংলা নিয়ে ওই কাজের ভাষার যে বিপুল সংস্কার হওয়া দরকার, সেই বিপুল সংস্কার আমরা সাহিত্য চর্চা করেছি, আমরা লিটল ম্যাগাজিন করেছি, সেগুলো খুব জরুরি। কিন্তু যতদিন না আমার ব্যাংকিং সেক্টর, আমার আইটি সেক্টর, আমার আইন, সেই প্রতিষ্ঠানগুলোকে বাঙালি হিসেবে আমি দখল করতে পারছি আমার ভাষা দিয়ে, আমার সংস্কৃতি দিয়ে, ততদিন কিন্তু এই লড়াই খুব কঠিন লড়াই। আর আমাদের আর একটা ভাবি যে আমাদের খুব গর্বের জিনিস, সেটা হচ্ছে জ্ঞান চর্চা। আমি দুঃখের সঙ্গে বলছি, বাঙালি তার জ্ঞান চর্চার, তার মেধা চর্চার, যে বাঙালির মেধা নেই তা বলছি না, সে প্রবল মেধাবী, বাঙালি জাতি হিসেবে প্রবল মেধাবী, কিন্তু সেই সেই জ্ঞান চর্চার যে ভাষা, তা বাংলা ভাষা হয়ে ওঠেনি। অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, তপোধীর ভট্টাচার্য, আমি বলছি যে তিনি শুধু সংখ্যালঘু তাই নন, তিনি অত্যন্ত ব্যতিক্রমী একজন মানুষ। অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, বাংলা ভাষায় জ্ঞান চর্চা করার মানুষ হাতে গোনা। এবং জ্ঞান চর্চা তো শুধুমাত্র মানে বাংলা ভাষা সাহিত্যের চর্চা নয়। হ্যাঁ, মানে আমি একটা গল্প যদি আমাকে বলতে অনুমতি দেন, তাহলে আমি বলছি। আমি গল্প মানে একদম সত্যি ঘটনা। বর্ধমানের একটি মেয়ে, বর্ধমানে তার বাড়ি, সে গেছে জার্মানির একটা ইনস্টিটিউটে ফিজিক্সের একটা কোর্স নিয়ে ভর্তি হয়েছে। সেখানে কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস, সমস্ত বিভিন্ন ভাষাভাষী ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়ে, সহপাঠী তারা, বিভিন্ন দেশ থেকে এসছে, খুবই বিখ্যাত একটা ইনস্টিটিউট। সেখানে কোয়ান্টাম মেকানিক্স যিনি পড়ান, তিনি একজন জার্মান। তিনি অনেক বিভিন্ন দেশ থেকে মানুষজন এসছে বলে তিনি জার্মান ইংরেজি মিশিয়ে কোয়ান্টাম মেকানিক্স পড়ান। এখন কোয়ান্টাম মেকানিক্স ইটসেলফ একটা খুব কঠিন বিষয়। তারপরে ভাষাগত দূরত্বের কারণে তিনি অচিরেই বুঝতে পারেন যে তার ছাত্রছাত্রীরা ঠিক ফলো করতে পারছে না, বুঝতে পারছে না তার বিষয়টা। ফলে তিনি একদিন ক্লাসে এসে বলেন যে আগামী সপ্তাহের যে ক্লাসটা আছে,
তার আগে আমি চাই যে তোমরা তোমাদের প্রত্যেকের মাতৃভাষায় লেখা কোয়ান্টাম মেকানিক্স এর যে সবচেয়ে ভালো বইটা, সেই বইটা নিয়ে ক্লাসে আসবে। আমি ইংরেজি বা জার্মানিতে বলবো, কিন্তু তোমরা হাতের সামনে বই রাখবে তোমাদের মাতৃভাষার বইটা। হ্যাঁ, সেই মেয়েটির কাছ থেকে আমার শোনা, এটা একদম গল্প নয়। পরের সপ্তাহে ক্লাসে আসতে দেখা গেল যে প্রতিটি ছাত্রছাত্রী, বিভিন্ন ভাষার ছাত্রছাত্রী, যিনি স্প্যানিশ ছাত্র তার কাছে একটা স্প্যানিশ ভাষার কোয়ান্টাম মেকানিক্স এর শ্রেষ্ঠ বইটা আছে, যিনি জার্মান কিংবা যিনি ফরাসি, রাশিয়ান, তাদের সবার কাছে তাদের হাতের সামনে তাদের মাতৃভাষায় কোয়ান্টাম মেকানিক্স এর একটা চমৎকার করে বই আছে। কেবল আমাদের বর্ধমানের মেয়েটির, তার কাছে কোনো বাংলা ভাষার কোয়ান্টাম মেকানিক্স এর বই নেই, কেননা বাংলা ভাষায় কোনো সত্যিকারের উঁচু দরের কোয়ান্টাম মেকানিক্স এর বই লেখাই হয়। এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে ওই যে আভ্যন্তরীণ উপনিবেশ, সেই আভ্যন্তরীণ উপনিবেশের বিরুদ্ধে আমরা লড়বো কি দিয়ে? উপনিবেশের বিরুদ্ধে লড়তে তো একটা শক্তি চাই। হ্যাঁ, আমরা আসলে যে বন্দুকটা দিয়ে লড়বো ভাবছি, সেই বন্দুকে গুলি নেই। হ্যাঁ, আমরা ওপরের বন্দুকের খোল নলচেটা আছে, মানে আমাদের সাহিত্য, আমাদের রবীন্দ্রনাথ আছেন, আমাদের জীবনানন্দ আছেন, আমাদের বিভূতিভূষণ আছেন, আমাদের শক্তি চট্টোপাধ্যায় আছেন, আরো অনেক নাম করা যায় নিশ্চয়ই। কিন্তু আমি বলছি যে কেবলমাত্র সাহিত্যের জোর দিয়ে, আমাদের সত্যজিৎ আছেন, আমাদের ঋত্বিক আছেন, কিন্তু তাও বলছি যে কেবলমাত্র এই সাহিত্য, সিনেমা, সংস্কৃতির জোর দিয়ে কিন্তু আমরা আসলে ওই উপনিবেশের বিরুদ্ধে লড়তে পারবো না। আমাদের লড়তে হবে অর্থনীতির জোর দিয়ে, আমাদের লড়তে হবে জ্ঞান চর্চার জোর দিয়ে। আমাদের মেধা রয়েছে, কিন্তু মেধাকে প্রকাশ করি তার উপযুক্ত ভাষা আমরা তৈরি করতে পারিনি। এই না পারাটা, আমাদের এই ব্যর্থতাটা আমরা যতক্ষণ না স্বীকার করব, ততক্ষণ ওই বাইরের লোকজন এসে, হ্যাঁ, আমাদেরকে চোখ রাঙিয়ে যাবে। আমাদের বিশেষ কিছু, খানিকটা হাহাকার করা ছাড়া, হাহুতাশ করা ছাড়া আসলে আমাদের বিশেষ কিছু করবার থাকবে না। এইটুকু আমি বলতে চাই। এবং শেষে আরেকটা, শুধু এই কথাটুকু বলেই শেষ করব যে, তবে এগেন আমি আশাবাদী। ওই যে বললাম যে কেবলমাত্র এক ধরনের কলকাতা বা তার চারপাশের যে মধ্যবিত্ত সমাজ, সেই সমাজের বাইরেও যে বৃহত্তর বঙ্গ আছে, সেই বৃহত্তর বঙ্গে, সেই লোকায়ত বঙ্গে বাংলা ভাষার যে খাঁটি জোরগুলো, হ্যাঁ, সেগুলো হারিয়ে যায়নি। সেই সামর্থ্যটুকুকে, সেই জোরটুকুকে মাথায় রেখে আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এইটুকুই আমার বলবার। এরপরে আমরা অধ্যাপিকা সুমিতা চ্যাটার্জির বক্তব্য শুনি। খুব সুন্দর বললেন জয়দীপ দা, যে অভিমানের কথা বলছিলেন। হ্যাঁ, অভিমান হয় যে বাঙালি হিসেবে বাংলা মাস মনে রাখতে পারি না, কোন সময় চলছে সেটা ওয়াকিবহাল নই। কিন্তু আশাবাদী একদিক থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলতে পারি, আমার দিদার বয়স প্রায় 88। এই 88 বছরের দিদা, তার কিন্তু প্রত্যেকটা বাংলার তারিখ মনে থাকে। তিনি অকাতরে অনায়াসে বলে দিতে পারেন যে আজকে ফাল্গুনের এত, আজকে জ্যৈষ্ঠের এত, আজকে শ্রাবণের এত। যখন আমাকে জিজ্ঞেস করেন যে আর এই মাস শেষ হতে কতদিন বাকি আছে, আমি যথারীতি হয়তো ইংরেজি মাসের হিসেব করে বলি, তখন বলছে না না, আমি ইংরেজি মাসের কথা বলছি না, আমি বাংলা মাসের কথা বলছি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। লোকায়ত বাংলার কথা জয়দীপদা বললেন ভীষণ রকম ভাবে। ঠিকই, লোকায়ত বাংলা, গ্রাম বাংলায় এখনো পর্যন্ত কিন্তু ওই ফাল্গুন, পৌষ, এই সংক্রান্তি, এই ধরনের যে লোকায়ত সংস্কৃতি, সেটা কিন্তু ওই বাংলা মাসের নিরিখেই আবর্তিত হয়। এবার আমরা সুমিতা ম্যামের কাছে যাব। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা শুনতে পারিনি তার বক্তব্য। ম্যাম, এবার আপনি বলুন। আমি আবার এলাম, আশা করি এবারে শোনা যাচ্ছে। বীরেশ্বর আমাকে একটুখানি কনফার্ম করবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না, সেটা আমি হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আমি যেখানে ছিলাম, আমি এর মাঝখানে জয়দীপ বাবু খুব সুন্দর বললেন। তো ওনার একটা কথা আমার খুব স্ট্রাইক করলো, যে উনি যেটা বললেন যে স্টক এক্সচেঞ্জ যেদিন বাংলায় হবে বা ব্যাংকিং সেক্টর যেদিন বাংলায় হবে, এটা হলে হয়তো বাংলার জন্য ভালো হবে। তবে আমি এটা বুঝতে পারছি না ঠিক, মানে এটা কি হওয়া সম্ভব কখনো? কারণ আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমেই বলেছিলাম যে আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি, প্রবাসী। আর শুধু আমি নয়, আমার আগের আগের 3-4 জেনারেশন আমরা পশ্চিমবঙ্গের বাইরেই রয়েছি। বা এ কথাও বলা যেতে পারে যে আমরা হয়তো কোনোদিনও পশ্চিমবঙ্গে থাকিনি। এখন যাকে পশ্চিমবঙ্গ, মানে বাংলা, ভারতবর্ষের মধ্যে যে বাংলার যে অংশটা, তার মধ্যে আমরা থাকিনি কখনো। কিন্তু তারপরেও আমি খেয়াল করেছি যে
বাঙালি আনা বা বাঙালিত্ব এটা কিন্তু আমাদের পরিবারের থেকে বা আমাদের মতন আরো অনেক পরিবার রয়েছে যাদের মধ্যে থেকে হারিয়ে যায়নি। আমার মনে হয় যে বাংলার সংস্কৃতি হারিয়ে যেতে পারে না। আমরা আজও ঘরে বসে এখানে চৈত্র সংক্রান্তি পালন করি, আমরা মকর সংক্রান্তি পালন করছি, 25শে বৈশাখ বা পয়লা বৈশাখ তো হয়ই হয়। সেই সঙ্গে সঙ্গে আমরা ভাষা দিবসটাকেও পালন করি। তো আমি যেখানে আলোচনায় আসছিলাম যে ভাষা দিবস, ভাষা দিবসটাকে আমরা কিন্তু ইংরেজি মতেই পালন করি। আমার মনে হয় যে আমি আবার জয়দীপ বাবুর কথায় আসি যে যদি আমরা সবকিছু আমাদের মাতৃভাষায় করব ভাবি, সেটা বাস্তবে সম্ভব নয়। কারণ আমি বাংলায় বসে আমাদের দেশের মধ্যেই তো গোলযোগ সৃষ্টি হয়ে যাবে যে আমি বাংলা ভাষায় স্টক এক্সচেঞ্জ বা ব্যাংকিং এর কাজ আমি বাংলায় বসে করব, কিন্তু ঠিক একইভাবে আমি যখন পাঞ্জাবে চলে যাব তখন পাঞ্জাবি ভাষা হয়ে যাবে। প্রত্যেকেরই আমি যেমন আমার বাংলা ভাষাটাকে ভালোবাসি, তেমন আরো যে পাঞ্জাবি সে তার পাঞ্জাবের ভাষাটাকে ভালোবাসে, মারাঠি সে মহারাষ্ট্রে সে মারাঠি ভাষাটাকে ভালোবাসে। তো প্রত্যেকে যদি আমরা চাই যে আমাদের আঞ্চলিক বা প্রাদেশিক ভাষাকে আমরা প্রাধান্য দেব, সেটা সম্ভব নয়। একটা ইউনিফর্মের প্রয়োজন। আমি বাংলাকে তা বলে আমি একটা ইউনিফর্ম ব্যবহার করব, তার জন্য আমি আমার নিজের যে অস্তিত্ব সেটাকে ভুলে যাব, এমনটা কিন্তু হয় না সাধারণত। আমি তো প্রবাসে থেকে প্রবাসেই বড় হওয়া, সবকিছু জন্মকর্ম সবকিছুই আমার প্রবাসে, কিন্তু তারপরেও আমার এটা কখনো মনে হয়নি যে বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে বাঙালিকে যদি জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটা নিতে হয় তাহলে তাকে অন্য ভাষাও জানতে হবে। শুধু বাংলা ভাষার মধ্যে আমি অন্য ভাষা, আমি ইংরেজির প্রতি আমার কোনো বিরূপতা নেই, বা হিন্দি ভাষাকে আমি সত্যিই ভালোবাসি। আমি হিন্দি ভাষাতে টুকটাক লেখালেখিও করি, আমার ভালো লাগে হিন্দি বা উর্দু এই ভাষা। উর্দু ভাষা যদি আমি পড়তে পারি না, কিন্তু তার যা হিন্দি ফন্টে যা লেখা হয় সেগুলো আমি পড়ি, আমার খুব ভালো লাগে। আমি আমার ভাষাকে ভালোবাস, আমার ভাষা বড় হয়ে উঠবে, কিন্তু তা বলে অন্য ভাষা খারাপ, অন্য ভাষা বড় হবে না। স্বাভাবিক, স্বামীজি যেটা বলেছিলেন যে স্বাভাবিক নিয়মে যে ভাষা বড় হয়ে উঠছে সে ভাষাকে আমাদের গ্রহণ করতেই হবে। তো বিশ্বায়নের যুগে একটা সময় আমরা জানি যে বাংলা তো কৃষি প্রধান প্রদেশ। তো সেই কৃষির ওপরে নির্ভর করে আমরা একটা সময় গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমরা 6 ঋতুতে আমাদের ভাগ ভাগ করা রয়েছে আমাদের ওয়েদার যেটা। তো সেখানে এই 6 ঋতুর মধ্যে আমরা আজকাল দেখি যে বর্ষা ঋতুতে বৃষ্টি হয়ই না, বা আমরা শরতের পরে কখন হেমন্ত চলে আসছে আমরা বুঝতেই পারি না, শীত চলে আসে। তো ঋতুরও যেমন পরিবর্তন হয়েছে, তেমন আমাদের এই প্রযুক্তির যুগে সবটা বাংলা সাল তারিখ মিলিয়ে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমরা বিশ্বের থেকে আলাদা হয়ে যাব, যেটাকে রিতম বলছিল ভুবন গ্রাম। এই ভুবন গ্রামের আমরা বাসিন্দা হতে পারবো না, তখন আমরা আমরা থেকে যাব নিজেদের মধ্যেই। তো সে কারণেই আমরা আমাদের আর বাঙালি যেটা বীরেশ্বরের যেটা বিষয় যে আমরা একদিনই নববর্ষ পালন করি, তারপরে ভুলে যাই। তারপরে আমরা হয়তো প্রত্যেকটা দিন তারিখ মনে রাখি না, কিন্তু আমরা জানি, এখনো আমি জানি যে আমরা 400 বছর আমরা বাংলার বাইরে থাকার পরেও আমরা জানি যে আমরা বাড়িতে কিন্তু আমাদের রান্না বান্না বাঙালি খাবারই আমরা খাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পছন্দ করি। আমরা এখনো পোস্ত খাই, তিতর ডাল খাই। তো আমরা এখনো পয়লা বৈশাখে লাল পাড় সাদা শাড়ি পরতে পছন্দ করি, বা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের ছেলেরা এখনো ধুতি পাঞ্জাবি পরে। তো এখানে সংস্কৃতি হারিয়ে যাওয়ার প্রশ্ন নেই। আমার মনে হয় না যে আমরা বাঙালি হারিয়ে যাবে কোনোদিনও, এমনটা কিন্তু আমি এটা ভাবতেও পারি না যে 1 থেকে 100 বছর পরে বাঙালি হারিয়ে যাবে। এটা কিন্তু মানে আমার মনে হয় না, হয়তো আমি বেশি আশাবাদী সেজন্য হতে পারে। কারণ আমরা জানি যে আমরা সবাই জানি যে আমরা একটা ঈশ্বরগুপ্ত বলেছিলেন যে খ্রিস্ট মতে নববর্ষ অতি মনোহর। তো ইংরেজির
পক্ষপাতী বা অন্যান্য ভাষা, যে হিন্দি ভাষা হোক বা গুজরাটি হোক, মারাঠি হোক, যে ভাষাই হোক না কেন, সব ভাষা, যেটা জয়দীপ বাবুও যেটা বললেন যে মানে অভিধানে, অক্সফোর্ডের অভিধানে সবকিছু, সব ভাষায় নতুন নতুন রোজ নতুন ভাষার নতুন নতুন শব্দ জোড়া হচ্ছে। তো গ্রহণ করলেই, অন্য কিছুকে গ্রহণ করলে আমি ছোট হয়ে যাচ্ছি এমনটা নয়। বিবেকানন্দ বলেছিলেন যা কিছু ভালো তাকে গ্রহণ করতে হবে। গ্রহণ, যতক্ষণ পর্যন্ত আমি অন্যর সঙ্গে মিশতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে প্রকাশও করতে পারবো না। নিজেকে প্রকাশ করবার জন্য অবশ্যই আমাদের অন্যান্য ভাষা জানতে হবে, বুঝতে হবে। কিন্তু তারপরেও আমার মনে হয় যে বাংলা থাকবে, বাঙালি সংস্কৃতি থাকবে। আমরা যারা প্রবাসে রয়েছি বহু বহু যুগ ধরে, বহু বহু বছর ধরে, শ বছর ধরে, তারপরেও আমরা যখন বাংলা বলতে ভুলে যাইনি। অবশ্যই আমি রিতমের মতন আমি বলতে পারি আমার ছেলেও ইংরেজি মাধ্যমেই পড়ছে। আমার ছেলের কাছে, যদিও রিতমের কাছে সুযোগ ছিল হয়তো যে তার ছেলেকে বাংলা মাধ্যমে ভর্তি করার, কিন্তু তারপরেও সে সুবিধের জন্য, যাতে সমগ্র এই ভুবন গ্রামের তার ছেলে বাসিন্দা হতে পারে, সেই জন্য সে ভেবেছে যে তার ছেলেকে ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করতে হবে। কিন্তু আমার কাছে সেটা উপায় ছিল না। আমি চাইলেও আমার ছেলেকে বাংলা মাধ্যমে ভর্তি করতে পারতাম না, তাহলে আমাকে পশ্চিমবঙ্গে রেখে ছেলেকে পড়াতে হতো, যেটা আমার জন্য সম্ভব নয়। তো তারপরেও আমরা, আমার ছেলে বাংলা কথা, বাংলাতেই কথা বলে, একটু একটু হয়তো বাংলা পড়ার চেষ্টা করে, কিন্তু আমরা বাড়িতে বাংলাতেই কথা বলি, বাঙালিদের মতনই আমরা খাওয়া দাওয়া করি। আমাদের বা আমরা, আমার ছেলেও পয়লা বৈশাখে নতুন জামা পরে সবাইকে প্রণাম করে। তো এই যে বাঙালিত্ব হারিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ যারা মনে প্রাণে বাঙালি তারা কিন্তু তাদের বাঙালি সংস্কৃতিটাকে ধরে রাখতে পারবে। আমরা এখন সেই কৃষি প্রধান বাঙালি তো নেই, কৃষিকাজ আমাদের এখন আর সেরকম ভাবে আমাদের জীবনে, সবার জীবনে যে প্রধান হয়ে রয়েছে সেরকমটা নয়। তো যখন আমরা প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি, রোজ আমরা, যেটা এক্ষুনি জয়দীপ বাবু বললেন যে কোয়ান্টাম মেকানিজমের উপর কোনো বাংলা বই নেই, তো এটাও দরকার। শুধু সাহিত্য চর্চা নয়, তার সাথে সাথে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রেও, প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের বাংলা থাকা দরকার। কিন্তু তারপরেও আমরা দেখছি যে প্রযুক্তির ক্ষেত্রে কেউ যদি কেউ ফিজিক্স পড়তে যাচ্ছে, তো সে বাংলা বই পড়ে সে ফিজিক্স পড়বে, তাহলে কিন্তু তার পক্ষে পড়া সম্ভব নয়। সে একটা ভালো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে না। সেই সময় হয়তো আমাদের আসা প্রয়োজন যে আমাদের প্রযুক্তি বা আমাদের ফিজিক্সের, কেমিস্ট্রির খুব ভালো বাংলা বই লেখা হয়তো প্রয়োজন, খুব ভালো লেখা প্রয়োজন। কিন্তু সবকিছু জানার জন্য আমার মনে হয় সব ভাষাই প্রয়োজন। তার সাথে সাথে আমি আবার বলছি, আমি ভীষণ আশাবাদী, বা আমরা যারা আমরা প্রবাসে থাকি, যারা আমরা হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি, বীরেশ্বর জানে, বীরেশ্বর আমার খুব মানে সোজাসুজি, ও আমার ছাত্র, ও আমার ক্লাসে ছিল। তো ও খুব ভালো করে জানে যে আমরা প্রবাসে থেকেও কিভাবে, হ্যাঁ হয়তো কাশিতে অনেক দোকানে যেখানে বাংলার নাম, হোর্ডিং নাম লেখা থাকতো, সেগুলো নেই এখন, ধীরে ধীরে সেগুলো সরে যাচ্ছে, সরে গিয়ে সেখানে ইংরেজি নাম আসছে, ইংরেজিতে নামকরণ হচ্ছে। কিন্তু তারপরেও বলছি যে বাঙালি তার সংস্কৃতি, হয়তো প্রয়োজনের জন্য বাঙালি অন্য ভাষা ব্যবহার করলে, বাঙালি কিন্তু এখনো, আমার মনে হয় যে এখনো বাঙালি মনে প্রাণে বাঙালি। আর আমাদের বাঙালিয়ানা হারিয়ে যাবে না, এই আশা রেখেই আমি আজকে, আমি জানি না আমি পক্ষে বললাম না বিপক্ষে বললাম, সেই পক্ষে বিপক্ষের ধারে আমি গেলাম না। তবে আমার যেটা মনে হয়েছে প্রবাসে থেকে, যে বাংলার পাশাপাশি আমাদের আরো ভাষা, আমি শুধু ইংরেজি বলছি না,
তার সাথে সাথে আমাদের হিন্দি জানাও প্রয়োজন, তার সাথে সংস্কৃত বা আমাদের এখনের যে গুজরাটি মারাঠি সেটা জানলেও আমাদের কোনো জানা প্রয়োজন, শুধু ভুল আমি বলছি না, মানে আমাদের প্রয়োজন এগুলো জানা, সবটাই জানা প্রয়োজন। ঠিক আছে, আমি তাহলে মাঝখানে একটু গন্ডগোলের জন্য বুঝতে পারিনি, আরো যদি কিছু বিতর্ক বলে আমি বলিনি, এটা যেমন মনে হয়েছে তেমনটাই বললাম। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা চারজন বক্তার মনন সমৃদ্ধ বক্তব্য শুনলাম। নিশ্চয়ই আমরা ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। আমাদের কিছু ভাবনা মনের মধ্যে গেঁথে গেল, সেই ভাবনাগুলো হয়তো আগামী দিনে নতুন নতুন ডালাপালা গজিয়ে একটা বড় বৃক্ষে পরিণত হবে। আমরা আমাদের অস্তিত্বের সংকটকে উপলব্ধি করতে পারবো, ভাষা সংকটকে উপলব্ধি করতে পারবো, সংস্কৃতির সংকটকে উপলব্ধি করতে পারবো। আর তপোধীর বাবু যেটা বলছিলেন যে আগ্রাসন, ওই আভ্যন্তরীণ যে উপনিবেশিকবাদ আসতে চলেছে বা আমাদের উপর যে একটা আগ্রাসনের শিকার হতে চলেছি, সেটাকে আমরা প্রতিহত এবং প্রতিরোধ করার একটা চেষ্টা চালিয়ে যাব। আমি এই মুহূর্তে বসে আছি বেলুড়ে। আপনারা সবাই জানেন যে বেলুড় এবং বেলুড় মঠ একটা পশ্চিমবঙ্গের স্পিরিচুয়াল হেরিটেজ, যেমন একই সাথে একটা এডুকেশনাল হাবও। এখানে বাঙালির একটা গর্বের জায়গাও রয়েছে। স্বামী বিবেকানন্দের এখানে শেষ জীবন অতিবাহিত হয়েছিল, ঠাকুর মা তারা সবাই এখানে জীবনের কোনো না কোনো সময় তা সেই স্মৃতি নিয়ে আমরা বেঁচে আছি। কিন্তু খুব আক্ষেপ লাগে যে এই বেলুড়ের এখন যারা আমরা বাংলাভাষী, আমরা যেন সংখ্যালঘু। আপনি যদি এখানকার স্থানীয় দোকান, বাস, ট্রান্সপোর্ট সবকিছুতে দেখবেন যারা অবাঙালি তারা স্বচ্ছন্দে তারা হিন্দি ভাষায় কথা বলেন, হিন্দি ভাষায় খেলাধুলো করেন। আমি যেখানে এই যে দাঁড়িয়ে আছি, এই অ্যাপার্টমেন্টের সামনেই একটা চওড়া রাস্তা আছে, সেখানে দেখি বিকেলবেলা ছেলেমেয়েরা খেলাধুলো করে, প্রায় 15 জন 20 জন ইয়াং ছেলে পুলে খেলাধুলো করে। তারা প্রত্যেকেই কিন্তু হিন্দিতে কথা বলে। তারা স্বাভাবিকভাবেই, অনেকেই কিন্তু এখানে যে প্রথম এসছেন তা নয়, বংশ পরম্পরায় রয়েছেন, 2টো জেনারেশন 3য় জেনারেশন ধরে এখানে রয়েছেন। দোকানপাট সমস্ত কিছুতেই কিন্তু এরা হিন্দি ভাষাটাই বলেন। এরা কিন্তু বাংলা জানেন, চাইলে বাংলা বলতে পারেন, শুধুমাত্র নিজেদের জোর দেখানোর জন্য, জোর ফলানোর জন্য তারা কিন্তু হিন্দিটাই বলেন। বাস কন্ট্রাক্টরদেরকেও বাধ্য করেন হিন্দিতে কথা বলতে। আমার আক্ষেপ বা অভিমান এই জায়গাতে, আমরা সেই নিজ ভূমে যদি পরবাসী হয়ে থাকি, আমরা নিজের জায়গাতেই যদি আমাদেরকে হিন্দির দাপট, হিন্দি ভাষার দাপট, হিন্দি ভাষীদের দাপট সহ্য করতে হয়, এবং যদি এর কোনো সম্মিলিত প্রতিবাদ না জেগে ওঠে, শুধু যদি আমরা সর্বধর্ম সমন্বয়ের মতো ভাব বলতে পারি, সর্বভাষা সমন্বয় বলতে গিয়ে এইরকম যদি হাওড়া, বড়বাজার, বেলুড়, কলকাতার মধ্যে এরকম অনেক জায়গায় আছে যেখানে বাংলা ভাষা বলাটাই হচ্ছে দৈন্যতা, বাংলা ভাষা যারা বলেন তারা সংখ্যালঘু। ঠিক এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উগ্রতা নয়, উগ্র ভাষাবোধ বা উগ্র জাতীয়তাবোধ দিয়ে কাউকে দংশন করা নয়, যে তাকে বলা, তাকে, সে যেহেতু এখানে এত বছর ধরে রয়েছে, 100 বছর 50 বছর, তার বাবারা হয়তো এসছেন, তার বাবারা হয়তো এসছেন, এই প্রজন্মের যে, সে হয়তো স্বাচ্ছন্দ্যে বলতে পারে, সে জানে, কিন্তু সে বলে না। কিন্তু অন্যদিকে দেখুন, যদি সাউথে আমরা যাই, আমরা কি পারবো হিন্দিতে কথা বলতে? আমাদেরকে বাধ্য হতে হবে যে হয় ওদের ভাষায় কথা বলতে, নয়তো ইংরেজিতে কথা বলতে। যাই হোক, এই আগ্রাসন যেন না আসে, এই আকাঙ্ক্ষা, এই মানে আশা রেখেই আমরা আজকের আলোচনা শেষ করব। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, প্রাজ্ঞজন, বিদ্বজ্জন, জয়দীপ ঘোষ, তপোধীর ভট্টাচার্য মহাশয়, ঋত মুখোপাধ্যায় এবং অবশ্যই সুমিতা চ্যাটার্জি, প্রত্যেকে আমার প্রণম্য, প্রত্যেককে আমার শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা। এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, আমাদের শ্রোতা বন্ধু, তাদের জন্য এই আয়োজন। তারা জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।